আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট বলতে কি আপনারা কোনো কিছু বুঝেন? কন্টেন্ট জিনিসটা কি? প্রোডাক্ট না, প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট। কন্টেন্ট জিনিসটা কি? কন্টেন্ট জিনিস জানার আগে আমরা কিছু বেসিক জিনিসপত্র আগে জানা নিই, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং কিছু বেসিক জিনিসপত্র, যেমন এদিকে আমাদের দেখেন কি লেখা আছে, বেসিক কম্পিউটার ডিজিটাল ফর ডিজিটাল মার্কেটার্স। আপনার এই যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসপত্রগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। বলবেন না? না না না, খেয়াল করে এদিকে আমি লাগাই রাখছি, আসে না কেন? আচ্ছা, আমরা কন্টেন্টে ঢোকার আগে কিছু বিষয় সম্পর্কে জানেন। এদিকে হচ্ছে আপনার কি আছে, ব্রাউজার। ব্রাউজার সম্পর্কে আপনার ধারণা আছে, প্রথম ক্লাসে ব্রাউজার সম্পর্কে ধারণা দিয়েছিল। এক্সটেনশন সম্পর্কে আমি দিব, জিমেল সম্পর্কে ধারণা পাইছেন, ড্রাইভ সম্পর্কে ধারণা পাইছেন, ক্যানভা সম্পর্কে আমরা ধারণা দিব। এদিকে দেখেন এক্সটেনশন। এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন জিনিসটা হচ্ছে, এই যে দেখেন আমার, এটা তো ব্রাউজার। ব্রাউজার সম্পর্কে তো কোনো ডাউট নেই। ব্রাউজারের উপরে আপনি ব্রাউজারে তো যে কোনো কিছু সার্চ করলে খুঁজে পান। ব্রাউজারে আমরা কোনো কিছু লেখা টাইপ করলাম, ধরেন ধরেন হসপিটাল নিয়ার মি লেখা সার্চ করলে হসপিটালের লিস্ট দিয়ে দিল আমার। কিন্তু এদিকে আমরা কি করি, কিছু টুলস আমরা ইউজ করতে পারি, মানে সার্চ করার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে আমরা কিছু টুলস ইউজ করতে পারি। যেমন এদিকে দেখেন উপরে দিয়ে অনেকগুলো টুলস আছে আমার এদিকে, দেখতেছেন? এই যে উপরের পার্ট, এই উপরের যে পার্ট আছে এটা হলো সাইট এক্সটেনশন গুলো। মানে এই ব্রাউজারের ভিতরে আমরা এই এক্সটেনশন গুলো ইউজ করতেছি, এগুলো এক একটা এক এক পারপাসে কাজ করে। যেমন আছে, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল, মানে ফেসবুকের কোনো ওয়েবসাইটের ভিতরে ফেসবুক ডাটা ট্র্যাক করতেছে কিনা, বা ওই কোম্পানি ডাটা ট্র্যাক করতেছে কিনা আপনার, এই জিনিসগুলোর জন্য আমরা এটা ইউজ করতেছি। ট্যাগ ম্যানেজার আছে কিনা এটা বোঝার জন্য ইউজ করতেছি। মানে প্রতিটার জন্য আলাদা আলাদা কাজ আছে। এটার ভিতরে যদি আমি ক্লিক করি, দেখবেন যে আমার এই যে ওয়েবসাইটটা আছে, এটা ওয়েবসাইটটা কিসের উপরে বিল্ড করা, তারা কোন ধরনের ডাটাবেজ ইউজ করতেছে, তারা কি ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, তারা কই কই তাদের ফ্রেমওয়ার্ক গুলো কি আছে, সবকিছু আমরা জানতে পারতেছি। এগুলো হচ্ছে আমাদের মার্কেটিং অ্যাঙ্গেলে লাগে, ঠিক আছে? কারণ মার্কেটিং অ্যাঙ্গেলে লাগে বলতে আপনার যে এখন ইনিশিয়ালি এই সবগুলো টুলস লাগবে এমন না, ঠিক আছে? তো এই যে টুলস গুলো আছে, এই টুলস গুলোর ক্রোমের ভাষায় বলা হয় এক্সটেনশন। এগুলো কিন্তু এদিকে বাই ডিফল্ট থাকে না। মানে বাই ডিফল্ট আপনারা দেখবেন যে এদিকে কিছুই নেই, শুধু এই যে ছকটা দেখতেছেন, এই যে পাজলের মতো বক্সটা দেখতেছেন, আপনাদের এই পাজলের বক্সটা থাকবে, আর কিছুই থাকবে না এদিকে। এগুলো আপনাদের কানেক্ট করতে হয়। এখন কিভাবে কানেক্ট করবেন? কানেক্ট করার জন্য আপনার বুঝতে হবে যে আপনার কোন টুলসটা লাগবে। যেমন সামনে এই স্লাইডটার সামনেই আছে গ্রামারলি। গ্রামারলি সম্পর্কে ধারণা আছে আপনাদের? গ্রামারলি যাদের ধারণা নাই তাদেরকে আমি বলে দিই, গ্রামারলি হচ্ছে গ্রামার চেকার। মানে ইংরেজিতে যদি আপনি ভালো না হন, বা ইংরেজি যদি আপনি মনে হয় যে গ্রামার মিস্টেক করেন আপনি, সেক্ষেত্রে আপনি ইংলিশটা লিখেন, মানে আপনি লিখতে পারেন, টুকটাক লিখতে পারেন, আপনার গ্রামারে কিছু ভুল হয়, বা আপনার যে সেন্টেন্সটা লিখছেন ওই সেন্টেন্সে কোনো একটা মিস্টেক আছে, সেন্টেন্সটা ফুলফিল হয় নাই, এই যে জিনিসগুলো আছে, প্যারাফ্রেজ করা বা সামথিং জিনিসপত্রগুলো, এগুলো করার ক্ষেত্রে আমরা গ্রামারলিটা ইউজ করি। গ্রামারলি এই যে এদিকে দেখতেছেন, এই গ্রামারলি এক্সটেনশনটা আমরা অ্যাড করে রাখছি। কেন আমরা এদিকে অ্যাড করছি? কারণ গ্রামারলি সফটওয়্যারটা যদি আমি ইনস্টল করে রাখি, তাহলে পুরো কম্পিউটার আমার কাজ করবে। আমার পুরো কম্পিউটার কাজ করার দরকার নেই। আমার দরকার কোন জায়গায়, আমি রেগুলার কাজ করতেছি ক্রোমের ভিতরে, যেহেতু কাজ করতেছি আমার ক্রোমে থাকলেই হলো, ঠিক আছে? তো আমরা কি করছি, ক্রোমের ভিতরে আইনা গ্রামারলিটারে সেট করে রাখছি। আর কিভাবে আমরা এটা সেট করছি, জাস্ট একটা নতুন ট্যাব নেবেন, ট্যাব নিয়ে সার্চ করবেন আপনার যেটা দরকার, ধরেন গ্রামারলি। এই যে দেখেন গ্রামারলি এক্সটেনশন, দেখছেন নামটা? যে টুলসটা লাগবে ওই টুলসের পিছনে জাস্ট এক্সটেনশন লাগাই দিবেন ক্রোমে এসে। কি করবেন, যে টুলসটা লাগবে ওই টুলসের পিছনে এক্সটেনশন লাগাই দিবেন। যদি ওইটার এক্সটেনশন থাকে ক্রোম এক্সটেনশন, সেক্ষেত্রে এটা সামনে শো করবে। এবার কি করবেন, এটাতে যান, এদিকে দেখবেন যে ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর নামে একটা ক্রোমের একটা পার্ট আছে, যেটা আমরা প্লে স্টোর নামে মোবাইলে চিনি, ওইটা হচ্ছে ওয়েব স্টোর। এই ওয়েব স্টোরে গেলে দেখবেন যে আপনি এটার গ্রামারলির এই ইয়েটা আছে, প্লাগইনটা আছে, বা যেটা আমরা বলি এক্সটেনশনটা আছে। এদিক থেকে কি করবেন, এই যে গ্রামারলি এক্সটেনশনটা এদিকে আছে, আমি এটা ডিলিট করে দিই আপনাদের দেখানোর জন্য। তখন এটা আমরা আনপেন করে ডিলিট করে দিই এদিক থেকে, রিমুভ ফ্রম ক্রোম, রিমুভ। দেখেন এতক্ষণ কি আসলে এদিকে কিন্তু এই বাটনটা অন ছিল না, এড টু ক্রোম যে অপশনটা আছে এই অপশনটা অন ছিল না। আমি যখন ডিলিট করে দিচ্ছি জায়গা থেকে,
তখন দেখেন আপনাদের এরকম করে দেখাবে, সার্চ করলেন, সার্চ করার পরে কি দেখাবে, অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমের ভিতরে ক্লিক করবেন, এটা ডাউনলোড হবে। আপনার কাছে প্রথমে একটা পারমিশন চাবে যে আপনি এক্সটেনশনটা অ্যাড করতে চান কিনা। কেন এই জিনিসটা জিজ্ঞাসা করে, অনেক সময় দেখা যায় কিছু এক্সটেনশন আছে যে এক্সটেনশন গুলো আপনার ব্রাউজারে ঢুকা ব্রাউজারের ভিতরে যত ইনফরমেশন আছে সব সুন্দর করে টান দিয়ে নিয়ে যায়, নেয় সব অ্যাপই, কিন্তু ওই সব এক্সটেনশন গুলো আপনার এগুলো নিয়ে পরবর্তীতে আপনার বিপদে ফেলানোর চেষ্টা করে। তো তারা কি করে, তারা এদিকে আপনার একটা রিমাইন্ডার দেয় তুমি কি এটা আসলেই রাখতে চাও কিনা। যদি আপনি জানেন যে হ্যাঁ অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন, দেখবেন যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা এদিকে ডাউনলোড অপশন অন হবে, ডাউনলোড হওয়া শুরু করবে। দেখেন ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে। এবার ডাউনলোড হলে কি হবে, এটা কত এমবি, 37 এমবি, ঠিক আছে। 37 এমবি ডাউনলোডের এই জায়গাটাতে চলে আসবে, এক্সটেনশনের যে পার্টটা আছে এই এক্সটেনশনের পার্টে চলে আসবে। দেখেন ডাউনলোড ডান না, ডাউনলোড হয়ে গেছে। এবার এদিকে কোনো কিছু আছে, গ্রামারলিক এদিকে আছে, গ্রামারলিক কিন্তু নাই। এবার এদিকে ক্লিক করেন, দেখেন এদিকে আরো অনেক কিছু আছে, এই দেখেন সামনে কিন্তু গ্রামারলিটা আসছে। যখন ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক সামনে যাবে, পিছনে দেখবে ভিতরে চলে যাবে, দেখবেন এই দেখেন গেল কেন। এবার এটা সামনে নিয়ে আসেন, কিভাবে আনবেন, এদিকে জাস্ট এটারে আপনি টান দিয়েও ড্র্যাগ করতে পারেন, আপনি জাস্ট পিন করে দেন, এটা পিন করে দিয়েছেন, এটা সামনের দিকে চলে আসছে। বুঝতে পারছি বিষয়টা, এক্সটেনশনের বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে এক্সটেনশন আনতে বসাইতে হয়। এবার এদিকে যতগুলো এক্সটেনশন আছে সবগুলোর নাম যদি জানেন, যেমন ধরেন কালার ড্রপার বা কালার টেকার, বিভিন্ন ব্রাউজার থেকে আপনি কালার নেবেন, কালার পিকার লেখা, কালার পিকার যে লেখা যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই থেকে এক্সটেনশন অ্যাড করতে পারবেন। যেমন কালার পিকার এক্সটেনশন অলরেডি দিয়ে আছে, আপনি ক্লিক করেন, ক্রোম স্টোরে যান, ক্রোম স্টোরে গেলে দেখবেন যে আপনি কালার পিকার নিয়ে নিতে পারতেছেন। আমার কথা কি বুঝতে পারতেছি? তো এরকম করে করে আপনি এক্সটেনশন গুলো অ্যাড করতে পারবেন। আর এক্সটেনশনের কাজগুলো কি, এক্সটেনশনের কাজ হচ্ছে ক্রোম যে কাজটা নিজে করতে পারে না ওইগুলোর সাথে আমরা সহায়ক অ্যাড করে দিই। সোজা কথায় অ্যাডঅনস, অ্যাডঅনস বুঝেন তো। মনে করেন আপনি একটা পিজা নিছেন, পিজার ভিতরে তো চিজ অবশ্যই থাকবে, কিন্তু পিজা আপনি চিজ খেতে বেশি পছন্দ করেন, আপনি কি করবেন, অ্যাডঅনস পিজা চিজ নেন না, চিজ তো নেন, ওইটা তো অ্যাডঅনস, তো এটাতে সাথে অ্যাড করা হলো না, তো এটাতে দেওয়ার পরে আপনার খাইতে আরো ভালো লাগতেছে না। তো এদিকে আমি যখন ক্রোমের ভিতরে কিছু অ্যাড করতেছি, ক্রোম তো আগে থেকে সবকিছু জানে, ক্রোমে সবকিছুই গুগল দিয়ে রাখছে, কিন্তু কাজকে আরো সহজ করার জন্য, আরো সহজ করার জন্য আমরা কি করতেছি, এসব টুলস গুলারে এটার সাথে ইন্টিগ্রেট করে নিতেছি। ইন্টিগ্রেট করার ফলে হইতেছে কি, যে কাজটা করতে লাগতো আমার 15 মিনিট, ওইটা আমি 15 সেকেন্ডে করতেছি। আমার কথা বলতে পারছি, একদম ক্লিয়ার। এই যে আমি গ্রামারলিটা এদিকে অ্যাড করে দিলাম, আমি যদি কোনো কিছু এখন টাইপ করি, ধরেন আমি এদিকে ইয়েতে যাই, আমার একটা ডক ওপেন করি, এই থেকে যদি আমরা একটা ডকুমেন্ট নিই, যে কোনো একটা ডকুমেন্ট নিই, লোকাল এসিও ভুল আছে নাকি জানি। আচ্ছা আমরা এইটা একটু দেখি, ক্লাস রুলস কেন, এদিকে কি লেখা আছে ওইটা আপনার দেখা দরকার নাই, আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো যে কি 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 করা আছে বা কিভাবে টুলটা কাজ করে, এটা আমরা একটু অ্যাক্টিভ করতে হবে। এদিক থেকে দেখেন সবকিছু অ্যাক্টিভ করা আছে, সব সেট আপ করা আছে এদিকে। আপনার প্রথম দিকে এটা এরকম অ্যাক্টিভ করা থাকবে না, ঠিক আছে, রিঅ্যাক্টিভ করা থাকবে না, আপনার সাইন ইন করতে হবে, সাইন ইন করে এরপরে আপনার কাজ করতে হবে। যেমন এদিকে আমার সাইন ইন অপশন দিয়েছে, এমন এই যে নেক্সট স্টেপ, নেক্সটে দেন, আপনার কি কোন জায়গায় ইউজ করবেন, ট্রাই ইট গুগল ডক, আমরা গুগল ডকে অলরেডি আছি। নেটওয়ার্ক স্লো, ইয়া নাই এদিকে, ইন্টারনেট নাই, এত আইও না।
আচ্ছা কানেক্ট হয়েছে। আচ্ছা দেখি এটা কিভাবে কাজ করে। এই যে দেখেন এদিকে একটা লাল দাগ ধরছে, দেখছেন? দেখতে পাচ্ছেন এদিকে? এই যে এই লালটা দাগ, লাল যে দাগটা ধরছে এটার নিচে আমার কি দেখা যাচ্ছে, এটার কারেক্ট যে স্পেলিংটা আছে এই কারেক্ট স্পেলিংটা আমার দেখা যাচ্ছে। কারণ এটা যদি আমার এই টুলসটা যদি এদিকে না থাকতো তাহলে এই জিনিস আমি কোনো সময় পাইতাম না। এটা করতে কি হইতে হইতো আমার, হয় কোনো একটা টুলসে নিয়ে বসাইতে হইতো, যেমন ধরেন কুইলবটের মতো কোনো একটা সফটওয়্যার নিয়ে বা ওয়েবসাইটে নিয়ে বসাইতে হইতো, তারা এটারে প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ করে যে বানান ভুল আছে ওইগুলো সব দিয়ে দিত। কুইলবট কি আমি দেখা যাচ্ছে একটু পরে। তো এরকম করে আমরা এটাকে পুরোপুরি প্রুফিং করে রাখছি, ক্লায়েন্টে দেওয়ার জন্য আমরা এটা প্রুফিং করে রাখছি, যার কারণে ছোট ছোট কিছু মিস্টেক আপনারা দেখতে পাচ্ছেন। যে মিস্টেক গুলো দেখতেছেন এগুলোতে আমরা এগুলো ধরি নেই, ঠিক আছে? গোলের পরে ওনারা বলছে হাইপেন দেওয়ার জন্য, গোলের পরে আমরা হাইপেন দিই না। তো এরপরে দেখেন ছোট ছোট যে ভুলগুলো আছে ওই ভুলগুলো জাস্ট এদিকে তারা ধরতেছে। তো এরকম যদি আপনারা যখন নিজে নিজে টাইপ করবেন বা কোনো একটা জায়গা থেকে জিনিসটাই না বসাবেন, ওইদিকে যদি কোনো গ্রামার মিস্টেক থাকে, যদি সেন্টেন্সে কোনো ভুল থাকে, ওই সেন্টেন্স সহ পর্যন্ত তারা কি করে চেঞ্জ করে দেয়, এআই দিয়ে চেঞ্জ করে দেয়, রিপ্লেস করে দেয়। তো আপনি কি করবেন, প্যারাফ্রেজ, যেমন ধরেন আপনি কোনো একটা জিনিস আনছেন, আইনে আপনার মনে হয়েছে যে এটা তো অনেক সুন্দর, একটু আমার নিজের ভাষায় লিখি, এরকম মনে হয় না যে লাইনটা অনেক সুন্দর, একবার আপনি নিজের ভাষায় লেখা চালাই লিখ। তখন আপনি কি করতে হয়, এই জিনিসটা যখন একটু ভাষাটা চেঞ্জ করে দেন, থিম একই, ভাষাটা চেঞ্জ করে দিয়েছেন, ওটা আমরা বলি প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিংও এই জায়গা দিয়ে করা যায়, কিন্তু এটা একদম সরাসরি করা যায় না, ওইটা আপনি প্রিমিয়াম কিনতে হয়, ঠিক আছে? গ্রামারলি প্রিমিয়ামটা কিনতে হয়। গ্রামারলি প্রিমিয়াম যদি আপনি কিনতে চান কিনে নিতে পারেন, মানে ওই যে শেয়ার ইয়া যেগুলো আছে সেল করে যারা, তারা 500-600 টাকার ভিতরে গ্রামারলি সেল করে। তো ওইরকম আপনারা যদি চান কিনে নিতে পারেন, আর না কিনলেও সমস্যা নেই, আমরা প্রয়োজন পড়ে না, আমরা এমনি কাজ করতে পারি। এরপর হচ্ছে এই গ্রামারলির কাজ হচ্ছে আপনার গ্রামার টামার চেক করতেছেন, কিন্তু আপনি যদি প্যারাফ্রেজিং টাইপ কোনো কিছু করতে চান, আমার মনে হয় গ্রামারলি থেকে কুইলবট বেশি ভালো কাজ করে। কুইলবট জিনিসটা কি, সিমিলার এস গ্রামারলি, ঠিক আছে? সিমিলার এস গ্রামারলি, কিন্তু গ্রামারলি হচ্ছে আপনার গ্রামার গ্রামার ঠিক করা, বা ধরেন আপনার লাইনে কোনো মিস্টেক আছে, সেন্টেন্সে কত কোনো সমস্যা আছে, এই জিনিসগুলো খুব ভালো কাজ করে। কিন্তু প্যারাফ্রেজ যখন করতে যায় সে অনেক গোলমাল লাগাই ফেলে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমরা কি করি, প্যারাফ্রেজের ক্ষেত্রে আমরা ইউজ করি কুইলবট। কি বট ইউজ করি, কুইলবট। এই কুইলবট হচ্ছে একদম কাইন্ড অফ ইয়ে কি জানি বলে, কাইন্ড অফ গ্রামারলি। গ্রামারলির মতোই কাজ করে, কিন্তু গ্রামারলি থেকে হালকা একটু আপডেট মনে হয়, আমার কাছে মনে হয় যে গ্রামারলি থেকে এটা ভালো কাজ করে। তো আপনি এদিকে দেখেন যে কি করতে পারতেছেন, প্যারাফ্রেজ করতে পারছেন, গ্রামার চেক করতে পারছেন, প্লেজারিজম চেক করতে পারছেন। এন্ড প্লেজারিজম চেক সম্পর্কে ধারণা আছে কিনা আপনাদের? প্লেজারিজম সম্পর্কে ধারণা নাই। ধরেন আপনি আমার একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আপনি নিছেন, নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বসাই দিয়েছেন, ঠিক আছে? এখন এই যে আপনি হুবাহু কপি করলেন, হুবাহু যে জিনিসটা কপি করলেন, রাইট, রিটেন কন্টেন্টের ক্ষেত্রে হুবাহু কোনো কিছু কপি করাকে বলা হয় প্লেজারিজম। কপিরাইট যেরকম, কপিরাইটের নাম তো শুনছেন, কপিরাইট যেরকম এস সেম এস কোনো কন্টেন্ট যদি আপনি হুবহু কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসাই দেন, এটা বলা হয় প্লেজারিজম। প্লেজারিজম আপনার আছে কিনা কন্টেন্টের ভিতরে, ওইটা চেক করার জন্য আপনি এই টুলসটা ইউজ করতে হয়, যে আমার কন্টেন্টটা কতটা ইউনিক, ঠিক আছে? কতটা আমারটা হচ্ছে কপি কন্টেন্ট আর কতটা হচ্ছে ইউনিক কন্টেন্ট, এই দুইটারে যে ডিফারেন্সিয়েট যে করে তার নামে হচ্ছে প্লেজারিজম চেকার। আমার কথা বুঝতে পারছি একদম? কোনো ডাউট আছে? আচ্ছা, এরপর হচ্ছে এআই ডিটেক্টর সামারাইজ, মানে আপনার অনেক বড় একটা লেখা আছে, এটা ছোট করে আনবো, ছোট করে দেখাই দিবে, ওই জিনিসটা সে কাজ করতেছে। সাইটেশন জেনারেটর, আপনি কোন ধরনের ইয়ে করতেছেন, কোন একটা টেক্সট লিখতেছেন বা কোন একটা ধরেন পেপার বানাইতেছেন, ওই যে বিভিন্ন ভার্সিটির ভিতরে আপনার ইয়ে হয় না, বিভিন্ন ধরনের কি বলে অ্যাসাইনমেন্ট দেয় না, ওইগুলোর ভিতরে নিচে সাইটেশন করতে হয় যে কোন জায়গা থেকে তারা ইনফরমেশন গুলো আনছে। তো এখানে আপনি দিলে কি হবে, আপনি পুরো লেখাটা দিয়ে দিলেন, আপনি যে জায়গা থেকে আনছেন সেই জায়গা থেকে টান দিয়ে আপনার সাইটেশন গুলো করে দিবে, কিন্তু এগুলোর জন্য প্রিমিয়াম লাগবে। কথা বুঝতে পারছি? এই যে গ্রামারলি এদিকে চেকার যেটা দেখতেছেন, গ্রামার চেকার যেটা দেখতেছেন, প্যারাফ্রেজ যেটা দেখতেছেন, এটা কিছু কিছু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, মানে আপনি চলার মতো ফ্রি ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেমন এদিকে আমরা যে আপনাদেরকে যে ডকটা দেখাইতেছি, বা আমার এদিকে যত ডক আছে সব আমরা প্যারাফ্রেজ করি হচ্ছে কুইলবট দিয়ে। মানে আমাদের কোনো গ্রামারে ভুল আছে কিনা, লেখাটা একটু প্রফেশনাল করা, বা ধরেন ক্লায়েন্ট পছন্দ করে এরকম কোনো কিছু করা, এই জিনিসগুলো আমরা সব করি হচ্ছে কুইলবট আর চ্যাট জিপিটি দিয়ে। বুঝতে পারছি? তো এদিক থেকে যদি আমি আপনার প্যারাফ্রেজের জিনিসটা একটু দেখাই, এদিকে কিন্তু আমার লগইন করা আছে, আপনার প্রথমে লগইন করে নিতে হবে। কুইলবটে ঢুকলে প্রথমে আপনার বলবে জিমেল আইডি দিয়ে সাইন ইন করতে, জিমেল আইডি ক্লিক করবেন, অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছি? এবার দেখেন এদিকে আমরা কি কাজ করতেছি, স্ট্যান্ডার্ডে কাজ করতে পারবো, বাকি যেগুলো আছে এগুলোর ভিতরে কাজ করতে গেলে মানে কাজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রিমিয়াম হলে আপনি আরো ভালো কাজ করতে পারবেন। আমার কথা বুঝতে পারছি? অনেকগুলো কাজ করতেই দিবেন আপনার। এবার স্ট্যান্ডার্ডে আসেন, ধরেন আপনি কোন একটা জায়গা থেকে কিছু একটা উঠে নিয়ে আসেন, ধরেন আমাদের এই জায়গা থেকে এই জিনিসটা নিয়ে আসি, ধরে নিলাম এটা অন্য কোনো একটা ক্লায়েন্টের কাজ, এখন আমি এটা কি করব, নিজের বানাই নিব।
এটি আবার 2 নম্বরই করে আবার এইসব কাজ করেন না। তো ধরেন ধরে নিলাম এটা আমি কোন জায়গা থেকে নিছি, বা এরকম মনে করেন যে এই জায়গাতে আমি যে সেন্টেন্সটা করছি বা আমি যে লেখাটা লিখছি, প্যারাটা লিখছি, আমার কাছে মনে হইতেছে না যে এটা ঠিক আছে, এটা আরেকটু সুন্দর করা দরকার। তখন কি করব, আমি এটারে আনলাম, আইনা এই জায়গাতে এদিকে আমি কি সিলেক্ট করছি, প্যারাফ্রেজ সিলেক্ট করে রাখছি। এদিকে সিলেক্ট করতে হবে যে আপনি কি কাজ করতেছেন, গ্রামার চেক করতেছেন, এআই ডিটেক্ট করতেছেন, নাকি আপনি প্যারাফ্রেজ করতেছেন। আমরা এদিকে প্যারাফ্রেজ করতেছি, যদি প্যারাফ্রেজ করি, পেস্ট করলাম, কাট পেস্টের শর্টকাট জানেন সবাই, কাট পেস্ট, ল্যাপটপে কাট পেস্ট, ওকে, যেহেতু জানেন তাহলে বাদ। আচ্ছা, এদিক থেকে কি করতে হবে, আপনি চাইলে প্যারাফ্রেজের ভিতরে ক্লিক করে প্যারাফ্রেজ করাতে পারেন, বা কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টারে ক্লিক করলেও আপনার এদিকে প্যারাফ্রেজ হওয়া শুরু করবে। জাস্ট প্যারাফ্রেজে কি করবে, এই লেখাটাই থাকবে, এদিকের যে ভাবমূর্তিটা আছে বা ভাবের যে কথাটা আছে, যেভাবে কথাটা বলা আছে ওইভাবেই থাকবে, জাস্ট কথাটা চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্স গুলো চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ড গুলো আর একটু সুন্দর সুন্দর ওয়ার্ড আসবে, মাঝে মধ্যে এমন ওয়ার্ড দেয় যেটা আপনি উচ্চারণ করতে পারবেন না, ওইটা আপনি চেঞ্জ করে নেবেন। কিভাবে চেঞ্জ করবেন, ধরেন আপনি দেখছেন এদিকে অ্যাজ সুন এজ পসিবল লেখাটা না থাকুক, তখন আপনি এদিক থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনার কোন ওয়ার্ডটা এই কথাটার সাথে যায়। অনেক সময় আমাদের এরকম কিছু লেখা থাকে যেটা ক্লায়েন্ট আসলে বলতে পারবো না আমরা, বা আমাদের মার্কেটিং অ্যাঙ্গেলে এই ওয়ার্ডগুলো ইউজ করা হয় না, মার্কেটিং অ্যাঙ্গেলে অন্য ওয়ার্ড ইউজ করা হয়, তখন আমরা যখন সাজেশনে ক্লিক করি তখন ওই ওয়ার্ডগুলো থাকে, জাস্ট ওই ওয়ার্ডগুলো আমরা ক্লিক করে দিই। ধরুন এদিকে আমরা কি দিতে পারি, পসিবল, জাস্ট পসিবল দিয়ে দিছি। এরপর ধরেন আপনি দেখাচ্ছি অ্যাচিভের জায়গাতে অন্য কিছু দিবেন, ধরেন আমরা দিতেছি যে কি দিতে পারি, অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট নাই এদিকে, টু ডু দিয়ে দিই, টু ডু দিয়ে দিই, টু ডু মানে হচ্ছে আপনার কাজটা কিভাবে করবেন এই জিনিসটা আপনি ডিসক্রাইব করবেন। লেখা যখন লিখবেন, লেখা এমন ভাবে লিখতে হবে যেটা একদম ইজি টু রিড হইতে পারে। কারণ অ্যাকমপ্লিশমেন্ট অনেকের কাছে এই ওয়ার্ডটা নতুন লাগতে পারে, অনেকেই এই অর্থটা বুঝতে পারবে না, হয়তো আপনারা বুঝতেছেন কিন্তু অনেকেই ওয়ার্ডটা বুঝতে পারবে না, অনেক ক্লায়েন্ট আছে তারা এই ওয়ার্ডটা বুঝবে না, তখন তারা আমার কি করতে হবে, খুব সহজ ভাষায় দিতে হবে। এটা আপনারা এসইওতে গেলে দেখবেন যে অনেক সহজ ভাষায় আপনার ওয়েবসাইটের ভিতরে লিখতে হবে, কারণ আপনার ওয়েবসাইটের ভিতরে এমন ভাবে লিখতে হয় যে মানুষ চোখ দিছে, আচ্ছা ঠিক আছে এই জায়গাতে এই জিনিসটা আছে, বুঝে গেছে, তার যত কম সময় বুঝাইতে পারে। সেম আমরা যখন কোনো কিছু পিচ করি, ক্লায়েন্টের পিচ করি কোনো কিছু, ক্লায়েন্টের কিন্তু এত সময় নাই 3 পৃষ্ঠা বই পড়বো, সে কি করে, যা সে ওভারভিউ দেয়, ঠিক আছে এই জায়গাতে এই ওয়ার্ড আছে মানে এই জিনিস, এই জায়গাতে এই ওয়ার্ড আছে মানে এই জিনিস, এই জায়গাতে এই ওয়ার্ড আছে মানে এই জিনিস, বাজেট এটা আছে মানে এদিকে টাকা লেখা আছে। আপনি যদি এই জিনিসটা দেখেন, আমরা ওইরকম ভাবে এটা সেট আপ করে রাখছি, জাস্ট আপনি চোখ দিবেন, বোল্ড করে রাখছি, চোখ দিবেন বুঝতে পারবেন এদিকে কি লেখা আছে, এদিকে চোখ দিবেন বুঝতে যাবেন কি লেখা আছে, পয়েন্ট পয়েন্ট দিয়ে লেখা আছে, পার্ট বাই পার্ট লেখা আছে, যেটা H1 ট্যাগ করা দরকার, বড় করা দরকার, আমরা বড় করে দিছি, মানে সবকিছু ইন ডিটেইল এদিকে লেখা আছে। এদিকে আমরা ওয়েবসাইটের ভিতরে কি কি থাকবে এই জিনিসগুলো আমরা ডেসক্রাইব করে দিছি, এদিকে আমাদের ওয়েবসাইটটা কেমন হবে এই জিনিসটা একটা ডেমো দিয়ে দিছি, মানে আপনার এই জিনিসটা দেখতে হলে ক্লায়েন্টের কাছে বোরিং মনে না হয়, দরকার হলে কিছু কালার ইউজ করেন, যেমন এদিকে আমরা হলুদ কালার কিছু ইউজ করছি, তো হলুদ কালার আপনি ইউজ করেন, আপনার যদি পছন্দ না হয় করেন না, মার্কেটিং এ হলুদ কালারটা অনেক বেশি ইউজ হয় এসব ইয়ে করার ক্ষেত্রে, ক্লায়েন্ট পিচ করার ক্ষেত্রে হলুদ কালার অনেক বেশি ইউজ করা হয়, এই কারণে আমরা ইউজ করছি, বুঝতে পারছি বিষয়গুলো। তো এই যে বিষয়টা আছে, আপনার যে পিচটা আছে বা আপনার যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের যে আপনি একটা কি বানাইলেন, রিপোর্ট বানাইলেন, বা কিভাবে কাজ করবেন, টু ডু লিস্ট বানাইলেন, এই টু ডু লিস্টটা যাতে ইজি টু রিড হয়, এই জিনিসটা ইউজ করার জন্য আমরা কি করি, প্যারাফ্রেজের জন্য কুইলবট ইউজ করতেছি, আর গ্রামার চেকারের জন্য গ্রামারলি ইউজ করতেছি, বুঝতে পারছি। গ্রামারলিটা কেন আমরা এক্সটেনশনটা ইউজ করছি এদিকে, আর প্যারাফ্রেজের জন্য কেন আমরা কুইলবটেই আমরা বারবার ঘুরে যাই, এদিকে একটা কোশ্চেন থাকতে পারে, এটা পার্সোনালি, এটা আমার জাস্ট পার্সোনাল বিষয়, এটা আপনার যদি মনে হয় যে কুইলবটের এক্সটেনশনও রাখবেন, কুইলবটের এক্সটেনশনও আছে, গ্রামারলি যেভাবে অ্যাড করছি এসএমএস প্রসিডিউরে আপনি কুইলবটও অ্যাড করতে পারবেন, কিন্তু আমরা কুইলবট কেন অ্যাড করি নাই, দুইটাতে কনফ্লিক্ট হয়ে যায়, মানে দুইটা টুলস একসাথে থাকলে কনফ্লিক্ট হয়ে যায়, মানে দুইটা টুলসই একসাথে কাজ করে, দেখা যায় যে উল্টাপাল্টা ইনফরমেশন দিতেছে। তো আমরা কি করছি, গ্রামার যেহেতু আমরা টাইপ করতেছি, টাইপ করার সময় আমার গ্রামারটা দরকার, আর টাইপ করার শেষে কাজ শেষে আমার এটা প্যারাফ্রেজ করতে হয়, তো প্যারাফ্রেজ করার জন্য আমরা অন্য টুলস ইউজ করতেছি, আর গ্রামার চেকারের জন্য ইন টাইম আমরা গ্রামার চেক করতেছি টাইপ করার সময়। আমার কথা বুঝতে পারছি, কোনো ডাউট আছে? এটা জাস্ট আমার পার্সোনাল বিষয়, আপনার যখন কাজ করবেন তখন আপনি আপনার মতো করে করে নেবেন। এখন এক্সটেনশন, গ্রামারলি, কুইলবট এই জিনিসগুলো বুঝতে পারছেন কার কাজ কোনটা। এখন আমি যে আপনার কুইলবট দিয়ে প্যারাফ্রেজ দিয়েছি, এর মানে আপনি কুইলবট দিয়ে প্যারাফ্রেজই করবেন এরকম কোনো কিছু নাই, কিন্তু আপনি এর ভিতরে আরো অনেক কিছু আছে, আপনার বাড়ির কাজ হবো যে আপনি এগুলো দিয়ে রিসার্চ করেন, এগুলো নিয়ে কি কাজ করেন, আমি জাস্ট আমার কাজটা দেখাইছি আমরা কিভাবে কাজ করি। দেখবেন আমি কিন্তু আমার ল্যাপটপ দিয়ে আপনার ক্লাস নেই, নট অনলি আপনাদের ক্লাস, যে কোনো পেজে আমি ক্লাস নেই আমার ল্যাপটপ দিয়ে, কেন আমার ল্যাপটপ নিয়ে নেই, এই যে আপনার আমি কি দেখাইলাম, এখন আমার ক্লায়েন্টের একটা প্রজেক্ট দেখাই দিলাম, এই যে জিনিসটা আছে এটা আমরা পিচ করবো তাকে, মানে আপনি এই জিনিসটাও দেখে গেলেন, আপনি এই জিনিসটা ডে 1 থেকে দেখে দেখে বড় হইতেছেন, তো বাচ্চা যখন ডে 1 থেকে দেখে দেখে বড় হয় সে অটোমেটিক এটি পরবর্তীতে নিজেই করতে পারে,
বুঝতে পারছি? এখন আমি যদি ইনস্টিটিউটের ল্যাপটপ দিয়ে দেখাইতাম, ওই যা চলতেছে মডেলে তাই মডিউলে যা চলতেছে তাই আপনারা দেখাইতে হবে। ঠিক আছে? তো ওই বিষয়গুলো আমি একটু এড়ায় চলতেছি যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন। আচ্ছা, এরকম আরো অনেক ডট আছে, অভাব নাই ডটের। তো এদিকে আপনাদের এই জিনিসটাতে কোনো সমস্যা আছে কিনা? টুলস এর এই তিনটা টুলস, এক্সটেনশন, এক্সটেনশন টুলস না, এটা জাস্ট একটা পার্ট, অ্যাডঅনস। এরপর হচ্ছে আপনার কুইলবট আর গ্রামারলি, এই তিনটাতে কোনো সমস্যা নাই। এক্সটেনশন অ্যাড করতে পারবেন, যে কোনো এক্সটেনশন। গ্রামারলি ইউজ করতে পারবেন, কুইলবট দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। এআই ডিটেক্টর, কেউ তো জিজ্ঞেস করলেন না যে এআই ডিটেক্টরটা কি? এআই ডিটেক্টরটা কি বলেন তো, কেউ তো জিজ্ঞেস করলেন না। হ্যাঁ, না। এখন ধরেন এই যে টেক্সট আমি আনছি, দেখবেন বড় বড় ইনস্টিটিউট বা বড় বড় যে ইউনিভার্সিটি গুলো আছে তারা কিন্তু তা মানে তাদের স্টুডেন্ট যত চালাক, ইনস্টিটিউট যারা চালায় তারা আরো বেশি চালাক। এখন কি করে, এখন হ্যাঁ, বুঝতে পারছেন, এটাই বুঝাইতে পারেন নাই, ঠিক আছে সমস্যা নেই। বিষয় হচ্ছে যে তারা কি করে, স্টুডেন্টরা কি করে, চ্যাট জিপিটি দিয়ে তাদের অ্যাসাইনমেন্ট গুলো করে নিয়ে যায়। তো চ্যাট জিপিটি আপনি যদি ঠিকঠাক করে লার্ন করাইতে পারেন, বলতে পারেন, বুঝাইতে পারেন, চ্যাট জিপিটি আপনার 100% একটা কাজ করে দিয়ে দিবে। কিন্তু যখন আপনি এটা সাবমিট করবেন দেখবেন স্যাররা এটা বুঝে যাবে। এই যে প্লেজারিজম চেকার যেটা আছে, আপনি যদি, আমি প্লেজারিজম চেকারটা একটু দেখাই আপনারে। ধরেন এটা তো আমি কপি করে আনছি, এটা আপডেট করতে হবে। আচ্ছা, প্লেজারিজম চেকার আমরা যখন ফাইবার টাইবারে কাজ করবো তখন দেখা যাবে। তো এই যে এদিকে যে জিনিসটা আছে, এদিকে আপনার এআই রিলেটেড কোনো কন্টেন্ট আছে কিনা, বা এদিকের কোনো কন্টেন্ট এআই থেকে আসছে কিনা, এই জিনিসটা তারা ডিফাইন করে। এখন এদিকে কত পার্সেন্ট, 30% পর্যন্ত তারা ছাড় দেয়। কোনো ইউনিভার্সিটি 20%, কোনো ইউনিভার্সিটি 30% ছাড় দেয়। ঠিক আছে, এটা ডিফাইন করে। কারণ আপনার কিছু কিছু ওয়ার্ড, এমন ওয়ার্ড থাকে যেগুলো এআইও বলবে, এটা মানুষও বলবে, এটা আপনি কিছু করতে পারবেন না। কিন্তু মানুষের যে একটা ভাব আছে, আমি আপনার সাথে যেমনি কথা বলতেছি, এখন যদি একটা এআই দিয়ে যদি ক্লাস নেই বা চ্যাট জিপিটি দিয়ে যদি ক্লাস নেই, আপনি ওইটা কিন্তু বুঝবেন না। কারণ আমি আপনার ভাষায় কথা বলতেছি, আপনি যে ভাষাটা বুঝলে কথা বললে আপনি বুঝতে পারবেন, আমি ওইটাই বলতেছি। কিন্তু চ্যাট জিপিটি কি করবো, ওর যে অ্যালগরিদমে যে ভাষা আছে ওই ভাষায় আপনার সাথে কথা বলবে, আপনি না কানেক্ট করতে পারবেন না বুঝতে পারবেন। বুঝতে পারছি? তো এই জিনিসটাই, এই লেখাটার ভিতরে এআই ডিটেক্ট করার জন্য কোনো এআই কন্টেন্ট আছে কিনা, বা এই যে কন্টেন্ট আমি দিলাম এই কন্টেন্টটা কি এআই জেনারেটেড কিনা, এই জিনিসটা করার জন্য আমরা এআই ডিটেক্টর ইউজ করি। বুঝতে পারছি? আমরা ইউজ করি না, যারা টিচার মহলে আছে বা এইটা যাদের প্রয়োজন হয় তারা ইউজ করে। আমরা এআই শুধু এই প্যারাফ্রেজ গুলো ইউজ করি। আচ্ছা, এরপর আপনাদের কি কি আছে, এদিকে আপনাদের ক্যানভা আছে শুধু। জিমেল জানছেন, এক্সটেনশন জানছেন, ড্রাইভের কাজ তো জানেন নাকি? আচ্ছা, সবাই জানেন তো? ওকে, এবার আসেন একটু আমরা ক্যানভাতে যাই। ক্যানভার যে জিনিসটা আছে, ক্যানভাতে গেলে আপনারা দেখবেন যে গ্রামারলি জিনিসটা আমি বুঝাই দিছি। ক্যানভা হচ্ছে একটা টুলস। এই যে দেখেন আমি যে জায়গাতে এখন আমার যে ইন্টারফেসটা দেখতেছেন, এই ইন্টারফেসটা হচ্ছে ক্যানভা। ঠিক আছে? মানে ক্যানভার যে মার্কেটটা আছে, ক্যানভাতে আপনি কেন ডিজাইন করবেন? মানে ক্যানভা হচ্ছে পুরোপুরি একটা ডিজাইন রিলেটেড সফটওয়্যার বা কোনো একটা ওয়েবসাইট। এটা সফটওয়্যারও আছে, এটা ওয়েবসাইটের ভিতরে কাজ করতে পারেন, আমি মোবাইল অ্যাপও আছে। ঠিক আছে, আপনি যে কোনো জায়গাতে এটা ইউজ করতে পারেন। আমি এটা ইনস্টল করে রাখি নাই, কারণ আমি সবকিছুই ক্রোমের ভিতরে করি। কোনো কিছু আমার ল্যাপটপে কোনো কিছু ডাউনলোড করা থাকে না, মানে উইদাউট জুম। বাকি সবকিছুই আমি ক্রোমে করি। তো এদিকে আমরা ক্যানভা দিয়ে কেন ডিজাইন করি, মানে এজ এ মার্কেটার আমরা কেন ডিজাইন করি, এটা হচ্ছে প্রথমে জানতে হয়। মার্কেটাররা কোনো সময় ডিজাইন করে না। ঠিক আছে, মার্কেটারের কাজ ডিজাইন করা না, মার্কেটের কাজ হচ্ছে মার্কেটিং করা। কিন্তু আপনার প্রায় সময় যখন আপনি স্টার্টিং করবেন, কাজটা যখন স্টার্ট করবেন, এজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনার প্রায় সময় কিছু ডিজাইন করতে হইতে পারে, হইতে পারে কি করতে হবে। ঠিক আছে, দেখবেন ফাইবার, আপওয়ার্কে গিয়ে যদি সার্চ করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এরকম লেখা যদি সার্চ করেন, দেখবেন তারা লেখা রাখে যে এতটা কন্টেন্ট ডিজাইন করবে তারা, এত টাকার জন্য, এতদিন তারা ম্যানেজমেন্ট করবে। ঠিক আছে, তো ওই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার ডিজাইনটা জানতে হয়। এখন আপনি যদি মনে করেন যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো জানেন, ওইটা অন্য বিষয়। কিন্তু আপনি যদি ডিজাইন না জানেন, আমার মতো যে আপনি ডিজাইন পারেন না, তখন হচ্ছে যে আপনার শেষ ভরসা কে, ক্যানভা। ক্যানভার মতো আরো অনেক টুলস আছে, কিন্তু আমরা ক্যানভারে কেন ফোকাসে দেই, ওই যে টপ অফ দ্য মাইন্ড, প্রথমে মাঠে যে আসছে তেই সামনে থাকবে, ওই এই কারণে আমরা ক্যানভা এখনো ইউজ করতেছি। ক্যানভাতে অনেক ধরনের আপনার মানে অনেক রকমের এআই নিয়ে আসছে, অনেক ধরনের ইন্টিগ্রেশন আছে, অনেক ধরনের টুলস আছে, যেগুলো আরো আপডেট কিছু কাজ করা যায়। কিন্তু বর্তমানে আমরা এজ এ ডিজিটাল মার্কেটিং অ্যাঙ্গেল থেকে ক্যানভাটাই শিখি। বুঝতে পারছি? যদি আপনি মনে করেন যে বড় লেভেলের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি একটা ডিজাইনার হায়ার করে নেবেন। আমার কথা বুঝতে পারছি? আর যদি ছোটখাটো হয় যে 1500, 1600, 1700 টাকা বা $50, $60 এরকম টাইপের কাজ হয়, সেক্ষেত্রে তো আর আপনি
ডিজাইনার হায়ার করতে পারবেন না, একটা ডিজাইনারে দিতে হবে $100, আপনি পাইতেছেন $50, জীবনত এটা কাজ সম্ভব না। তো ওই জায়গাতে আপনি নিজে নিজে ডিজাইন করতে হয়, বুঝতে পারছি। ক্যানভার মার্কেট সাইজ 2023 সালে ছিল 25.5 বিলিয়ন, এটা কিছুটা কমছে। আচ্ছা, টাইপ অফ ডিজাইন, টাইপ অফ ডিজাইনের ভিতরে আপনারা হয়তো জানেন, এই জিনিসগুলো নিয়ে একটু ছোটখাটো আমরা আলোচনা করব। কেন আলোচনা করব, এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আর কথা বলবো না, ডিজাইন নিয়ে আর পরবর্তী সামনে কোনো কথাবার্তা নেই। লোগো, কভার, পোস্ট। লোগো, কভার, পোস্ট, এই লোগো, কভার, পোস্ট এই তিনটার সাথে তো আপনারা একদম 100% পরিচিত না ফেসবুক চালানোর ক্ষেত্রে। এখন লোগো আসলে কেমন হওয়া দরকার, কোনো ধারণা আছে আপনাদের? হুম, আচ্ছা, উনি যেগুলো বলছেন, হ্যাঁ, লোগোর, লোগোর মেইন কাজ হচ্ছে আইডেন্টিটি ক্রিয়েট, ঠিক আছে, একদম ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিটি ক্রিয়েট করা। এখন ধরেন লোগো, কোনো একটা বড় ব্র্যান্ডের লোগো আপনি এতটুকু আকারে দেখতেছেন, এত ছোট আকারে, ধরেন হোয়াটসঅ্যাপে আপনি ওই লোগোটা দেখতেছেন, আপনি দেখবেন যে ওই যে ছোট একটা লোগো আছে, আপনি ওই দিক থেকেও বুঝবেন যে ওই ব্র্যান্ডের লোগো, কারণ ওরে আপনি চিনেন, ওরে আপনি লোকেট করে রাখছেন ব্রেনের ভিতরে, আপনার ব্রেনরা যখনই দেখছে তখনই বুঝতে পারছে ওই ব্র্যান্ডের লোগো। তো লোগো আসলে আপনি একটা ব্র্যান্ডে কোনো সময় চেনা সম্ভব না, একটা ব্র্যান্ড কোনো সময় কোনো মানুষের নামে হয় না, একটা ব্র্যান্ড সবসময় তার কোম্পানির নামে হয়, বুঝতে পারছি। তো ওই যে বিষয়টা আছে, ওই বিষয়ের ক্ষেত্রে তাকে রেফার করে বা ডিফাইন করে হচ্ছে লোগোটা, যে অমুক ব্র্যান্ড, অমুক ব্র্যান্ডের যে লোগোটা আছে ওই লোগোটাই হচ্ছে তার ব্র্যান্ড আইডেন্টিটি। তো ব্র্যান্ড আইডেন্টিটি ধরে রাখা হচ্ছে লোগো। এরপর হচ্ছে কভার, কভারের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমরা যদি একটু ফেসবুকের দিকে যাই, ফেসবুকে ঢুকার আগে সবাই আমরা একটা সতর্কীকরণ বার্তা দিই, মানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আশেপাশে কোনো কিছু দেখলে চোখ না দেখা, মানে অন্য কিছু যদি দেখেন, না দেখেন, দেখেও না দেখার ভান করবেন, বুঝতে পারছি। অনেক সময় অনেক কিছু আইসা পড়ে ফেসবুকের ভিতরে, যে বুঝার সে অল্প কথা দিয়ে বুঝে যায়। যেমন ধরেন আমরা যদি এদিক থেকে একটা পেজে যাই, কোনটা যাবো, এটাতেই যাই, যেদিকে আছেন এদিকেই যাই, কুমিল্লা আইটি ইনস্টিটিউট, হ্যাঁ, কুমিল্লা আইটি ইনস্টিটিউটে যদি আপনি ঢুকেন, ঢুকতে দেখবেন যে এই জায়গাতে একটা কি আছে, লোগোর সাইড আছে। এখন এই জায়গাতে আমরা যদি আমাদের প্রোফাইল হয়, সেক্ষেত্রে আমরা কি দেই, আমাদের নিজের ছবি দেই। এখন আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, তখন আপনি মনে করেন একটা সেলফি তুলে দিয়ে দিয়েছেন, এরকম ছবি দিলে হবো? আপনি ধরেন আপনার একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের ভিতরে আপনার ছবি দিয়ে দিয়েছেন, এটা তো হবো? হবে না। যদি ব্র্যান্ড হয় তাহলে ব্র্যান্ডের মতো শো করতে হবে, যদি এটা পার্সোনাল কিছু হয় তাহলে পার্সোনালি শো করতে হবে। পার্সোনালি শো করতে হলে আপনার কি করতে হবে, আপনার হেডশট ছবি, ছবি সবসময় কি হবে, হেডশট। হেডশট বুঝেন, মানে প্রফেশনালিজমের যে ছবিগুলো আছে, প্রফেশনাল যে ছবিগুলো আছে, তো ওই হেডশট ছবি আপনার প্রোফাইলে থাকতে হবে। আর যখন আপনি কোনো ইনস্টিটিউটের জন্য কাজ করবেন বা কোনো কোম্পানির জন্য কাজ করবেন, তখন তার লোগোটারে বেশি ফোকাসে রাখতে হবে, যাতে প্রথমে ঢুকে তার লোগোটা পড়ে। আমি যদি মোবাইল দিয়ে কুমিল্লা আইটির পেজে ঢুকি, দেখবেন যে সবচেয়ে বড় হচ্ছে লোগো, তারপরে পিছনে হচ্ছে কভার, তো প্রথমে চোখে পড়তেছে কারে, লোগোকে। তো লোগোটা আমার একদম 100% ইকুরেট থাকতে হবে, লোগোর ভিতরে কোনো ধরনের মানে একটু ভুল হয়ে গেছে পরে ঠিক করবো, এরকম টাইপ কোনো কিছু থাকলে হবে না। ভিভো না জানি শাওমি, জাস্ট একটা স্কোয়ার ছিল, এটা জাস্ট কার্ভ করছে, জানেন তো? কার্ভ করার জন্য কত টাকা দিছে, মানে জানা আছে কত? 300 সামথিং বিলিয়ন টাকার কাছাকাছি তারা দিছে এটার জন্য। শাওমি, শাওমি ওই যে হলুদ কালারের যেটা, এমআই, 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 জাস্ট জাস্ট কার্ভ করছে। এখন এই যে তারা কার্ভ করছে, এই কার্ভের পিছনে একটা সাইকোলজি আছে, লোগো ডিজাইন যারা করে তারা ওই সাইকোলজি জানে যে কেন আসলে এটা করছে। ওই লোগো কার্ভ করার পরেও তাদের সেল বাড়ছে আরো বেশি। আগে ছিল স্কোয়ার, এরপর জাস্ট কার্ভ করে দিছে। এখন হয়তো আমরা দেখতেছি কার্ভ করছে, কিন্তু ভিতরে হয়তো আমরা অনেক কিছু কাজ করছে তার, এটা হয়তো আমরা খোলা খোলা চোখে দেখতেছি না। এমন হতে পারে কুমিল্লাটির লোগোর ভিতরে এমন কিছু করে রাখছে যেটা আমরা দেখতেছি না, কিন্তু যে আসলে টার্গেট অডিয়েন্স, সে আসলেই বুঝতেছে যে এদিকে কিছু একটা আছে, বুঝতে পারছি। তো শাওমি যারা ইউজ করতেছে, তারা ওই জিনিসটা লোগোটা দেখে কিন্তু শাওমির কাছে যাইতেছে, জাস্ট নামে নামে কিন্তু যাইতেছে না, বা কনফিগারেশনের জন্য কিন্তু যাইতেছে না, কোনো না কোনো জায়গায় সাইকোলজি লোগোটা তো কাজ করতেছে, বুঝতে পারছি। তো ওই সাইকোলজি মেনটেন করবে হচ্ছে সর্বপ্রথম কোন জায়গাতে, লোগোতে। তারপরে আমরা কাজ করাবো হচ্ছে কভারে। কভারে আমরা কি দেব, কভারের ভিতরে একদম 100% সবসময় মাথায় রাখতে হবে, কভারে কোনো ধরনের উল্টাপাল্টা জিনিস দেওয়া যাবে না। উল্টাপাল্টা জিনিস কি,
আপনি মনে করেন যে গেছেন সমুদ্রের পাড়ে, এখন আপনার একটা বিজনেস প্রোফাইল আছে, বিজনেস পেজ আছে, ওটার ভিতরে সমুদ্রের পাড়ে ছবি দিয়ে রাখছেন। এটা আপনি দেবেন কোন জায়গায়? আপনার পার্সোনাল জায়গায়। এটা আপনি বিজনেসের জায়গায় দিবেন না। বিজনেসের জায়গায়, পার্সোনাল লাইফের জায়গায়, দুইটা আলাদা জিনিস। এখন বিজনেসের জায়গায় আপনি কোন জিনিস দিবেন? বিজনেসের জায়গায় অবশ্যই আপনার বিজনেস রিলেটেড কমিউনিকেশন থাকতে হবে। এখন এদিকে আমরা কি লিখছি? কুমিল্লা আইটি ইনস্টিটিউটের যে কোনো কোর্সে ভর্তি হলে পাচ্ছেন 55% ডিসকাউন্ট। মানে এই যে 55% ডিসকাউন্ট, এই জিনিসটা আমরা কেন বড় করে দেখাইছি? কুমিল্লা আইটিতে ভর্তি চলছে, এই জিনিসটা কেন ছোট করে দেখাইছি? আমার ফোকাস হচ্ছে অফার দেওয়া। ফোকাসটা হচ্ছে চোখে হচ্ছে অফারটা ফালানো। 55% ডিসকাউন্ট। এবং যারা আসলে কোর্স করতে আগ্রহী, যারা কোর্স করতে চায়, তাদের সাইকোলজি হচ্ছে যেদিকে কম কোর্স, যেদিকে ডিসকাউন্ট বেশি ওইদিকে কোর্স করবে। ঠিক আছে? তো ওই জায়গাতে যখন আমি 55% দেখাচ্ছি, তখন তার উপরে লেখা না পড়লেও চলবে। আমার উপরে লেখা পরে, আগে আমি তার ডিসকাউন্ট দেখাতে হবে, ডিসকাউন্ট এত %। দেখবেন বড় বড় ব্র্যান্ডরা লেখে যে উইন্টার কালেকশন, যখন উইন্টারটা শেষ হয়ে যাবে, এখন তো সামার শেষ হইতেছে, সামার ক্লিয়ারেন্স ছোট হাতের লেখে 70% ডিসকাউন্ট, ইয়া বড় করে লেখা রাখছে। ব্যানারটা হচ্ছে এত বড়, এর ভিতরে 70% লেখা রাখছে এত বড়, উপরে জাস্ট ছোট করে লেখা রাখছে কি সামার ক্লিয়ারেন্স। কারণ তার দরকার কি 70% অফ এই জিনিসটা দেখানো। আর উপরের যে লেখাটা আছে অটোমেটিক সে পড়ে নিব, যদি সে আগ্রহী হয়। বুঝতে পারছি? তো এদিকে আমরা কি করছি, আমাদের যে অফারটা আছে এই অফারটা প্রকাশ করছি, আর উপরে লেখা আছে ভর্তি হলে পাচ্ছে সামথিং কিছু একটা। এরপরে নিচের দিকে যদি ছবিটা দেখেন, দেখেন এই জায়গাতে আমরা যতগুলো কোর্স আছে, আমরা জাস্ট কোর্সগুলোরে ইন্ডিকেট করছি কি দিয়ে? তাদের লোগোগুলোরে দিয়ে। তো লোগো দেখলে বুঝতে পারবো যে তার এদিকে অফিস অ্যাপ্লিকেশন করা, এদিকে ফটোশপ করা, এদিকে মেটা এডস নিয়ে কাজ করে, এদিকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, সামথিং এই জিনিসগুলো তারা অটোমেটিক বুঝবে। এবার আমরা একটু, এটা কুমিল্লাটি দেখলাম, এবার আমরা হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের একটা জায়গা, ওই জায়গাতে আমরা চলে যাই। চলেন। আচ্ছা, এই জায়গাতে একটু দেখেন, এই জায়গাতে কেন তারা বাম দিকে কিছু করলো না, সব ডান দিকে রেখে দিল, কেউ করতে পারবেন? আচ্ছা, আরে আপনারা তো সব জানেন, সবাই তো সবকিছু জানেন। হ্যাঁ, এদিকে হচ্ছে যে আমাদের এই জায়গা, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যতটুক জায়গা পাবো অতটুক জায়গার একদম 100% ইউটিলাইজ করতে হবে, সর্বোচ্চ ইউজ করতে হবে। এখন দেখেন তারা এদিকে কি অফার করতেছে, তারা হচ্ছে চাক সহ মধু ঘরের বাজারে, মানে ঘরের বাজারে চাক সহ মধু জানতেছে। তো এই যে তাদের নতুন প্রোডাক্ট, এখন তারা কি চাইলে পারতো না যে চাক সহ মধু যেটা আছে অ্যাড চালায় দিয়ে দিয়ে কিছু না দেয়? তারা কিন্তু পারতো, কিন্তু তারা করে নাই কেন? তারা চাইছে যে আমার এখন নতুন প্রোডাক্ট হচ্ছে এটা, এটা সামনে থাকবে। দোকানে দেখবেন যদি কোনো নতুন প্রোডাক্ট আনে, ধরেন না বোম্বে সুইটস এর নতুন কোনো একটা কিছু আনছে, তখন সবসময় চেষ্টা করবো ওর যে কম্পিউটার আছে তার থেকে সামনের দিকে প্রোডাক্টটা রাখে, তার যে কম্পিউটার আছে তার সামনের প্রোডাক্টটা রাখে। কারণ কম্পিউটারের প্রোডাক্টটা যদি না থাকে তখন তার প্রোডাক্টটা সেল হবে 100% শিওর। তো সেম এদিকে সাইকোলজিটা অ্যাপ্লাই করছে। তো এদিকে কি করতেছে সে, সে হচ্ছে তার যে চাক সহ মধুটা আছে, এই চাক সহ মধুটা মানুষের ফ্রেন্ডলি করতেছে, যারা এটা সম্পর্কে জানে না, যেমন আমিও জানতাম না যে চাক সহ মধু আছে। তো এই যে জিনিসটা আছে, প্রথম যখন আমি জিনিসটা দেখছি, আমি কিছুক্ষণ দেখছি যে আসলে জিনিসটা কি। যেমন আপনি নক করছেন, সেটাই, যেমন আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্স, আপনারা এটা না দেখালেও আপনারা এটা কিনবেন, কিন্তু আমি এর সম্পর্কে জানতাম না, আমি এটা অ্যাওয়ার হয়েছি না। একে তো তার অ্যাওয়ারনেস হইলো, দ্বিতীয়ত আপনার মতো যারা আছে তারা এদিক থেকে কি করবে, পারচেস করবে। দুইটাই কিন্তু তার হয়ে গেল, অ্যাওয়ারনেস হয়ে গেল, পারচেস হয়ে গেল। তো এরপরে দেখেন তারা যে কি করছে, এই যে তারা মধুর একটা যে ওয়েব দিছে এই জায়গাটার ভিতরে, তারা এই ওয়েবটা না দিলে পারতো না? তাদের এই ডিজাইনে কি মধুর ওয়েবটা দেওয়ার দরকার ছিল? কেন দিছে? কারণ হচ্ছে আপনার ওই যে পার্টটা আছে, ওই পার্টটা কিন্তু আপনার মোবাইলের ভিতরে দেখা যাবে না, কিন্তু ওই জায়গাটা যদি খালি সাদা রেখে দেন তখন আবার দেখতে খারাপ লাগবে। তো আপনার এটা কি করলো, তারা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কাজ করলো। আপনার যখন ডিজাইন করবো সবসময় মাথায় একটা জিনিস রাখবেন, নট অনলি ডিজাইন, যে কোনো ডিজাইন করবেন সবসময় মাথায় রাখতে হবে কোন জিনিস, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন যত বেশি করবেন অটোমেটিক দেখবেন সব ডিভাইসেই এটা ফ্রেন্ডলি হয়ে গেছে। বুঝতে পারছি? মোবাইল ফ্রেন্ডলি ডিভাইস যত বেশি হবে তত বেশি দেখবেন যে আপনার সেলও বাড়তেছে, আপনার জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে, প্রফেশনালি আপনি নিজেরা প্রেজেন্ট করতে পারতেছেন। এখন আপনার প্রোফাইলটা আসলে প্রফেশনালি সেটআপ করা আছে কিনা একটু দেখেন। আপনার যে কভারটা আছে ওইটা যদি আমি ইউটিউব গুগলে আরে কি বলে ল্যাপটপ দিয়ে সার্চ করি, আপনার মোবাইলে যেমন দেখা যাচ্ছে আমারে কি ল্যাপটপে সেম দেখাবে? দেখাবে না। তার মানে কি হচ্ছে, আপনার যে প্রোফাইলটা আছে বা কভারটা আছে এটা মোবাইল ফ্রেন্ডলি না। আমার কাজ করতে হবে কি, মোবাইল ফ্রেন্ডলি কাজ। মোবাইল ফ্রেন্ডলি যখন করব, ওই রেশিওতে যখন কাজ করব তখন অটোমেটিক আমার সব ডিভাইস ফ্রেন্ডলি হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছি? আমার সাইজ গুলো সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, কোন জায়গায় কোন সাইজ ইউজ করতে হয়, আমার ওই সাইজ সম্পর্কে
একদম 100% মুখস্থ থাকতে হবে। এজ এ ডিজিটাল মার্কেটার আপনার ডিজাইন জানার দরকার নেই, কিন্তু ফেসবুকের কোন সাইডে কোন পার্টে কি মার্কেট প্লেসে কত, কভারে কত, লোগোতে কত, কোন জায়গায় কি, এগুলোর যে মাপগুলো আছে বা স্কোয়ার যে শেপগুলো আছে বা এগুলোর যে রেশিওগুলো আছে 100% মুখস্থ থাকতে হবে। মানে আপনার ডিজাইনার জিজ্ঞেস করছে স্যার এটা কোন ডিজাইন করবো, আপনি বলে দিতে হবে এই ডিজাইন হবে। বুঝতে পারছি? ফেসবুকের এই যে কভারটা দেখতেছেন, এই কভারের রেশিও কত কেউ জানেন? 820/360। আজকে বলে দিলাম, আর জীবনে কইতাম না। 820/360। আপনার লোগোর সাইজ কত হবে? লোগো অলওয়েজ স্কোয়ার, লোগো অলওয়েজ স্কোয়ার। ঠিক আছে? লোগো কোনো সময় আপনার এরকম হবে না, কোনো সময় এরকম হবে না। যদি আপনি রিলসে ইউজ করেন তাহলে এরকম হবে, যদি আপনি ভিডিওর ভিতরে লং ফর্মের ভিডিও ইউজ করেন তখন হইতে পারে, কিন্তু জন্মগতভাবে লোগো কি হবে? স্কোয়ার। আর স্কোয়ারের সাইজ কত হবে? স্কোয়ারের সাইজ নিয়ম একটাই, যদি এটা 500 হয়, যদি হাইট 500 হয়, উইডো 500, যদি এটা 1080 হয়, 1080 হবে। আমার কথা বুঝতে পারছি? এটা স্কোয়ার, মানে হাইট উইড যখন সমান হয়ে যায় তখন এটা স্কোয়ার হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসে, এরপরে আমাদের কি আছে? এদিকে আমরা লোগো বুঝলাম, কভার বুঝলাম। এবার আসেন এদিকে আমাদের পোস্ট। পোস্ট ছিল না এদিকে একটা পয়েন্ট, পোস্ট। এবার আসেন এদিকে পোস্টটা একটু দেখি, যে পোস্টে আসলে কি আছে। আমরা একদম কন্টেন্টের পুরো জিনিসটা আমরা এদিকে বোঝা যাচ্ছে, জাস্ট স্লাইডটি আমরা দেখা দেবো লাস্টে। এদিকে দেখেন, এদিকে কি আছে? এখন এদিকে আসলে কি লিখছে তারা? তারা হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হাইলাইট করছে। হ্যাঁ, এবার মধুরে দিল, মধু দেওয়ার পরে সে কি করলো? এদিকে তার মধু খাইলে কি সুবিধা হবে না হবে ওই জিনিসের সংক্ষিপ্ত একটা বিবরণ দিছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইনের ভিতরে আপনার যে ডিজাইন কন্টেন্ট হবে, মানে স্ট্যাটিক ইমেজ, এটা আমরা বলি স্ট্যাটিক ইমেজ। এটা স্টিল ইমেজ কেউ বলেন না, স্টিল ইমেজ বাট গ্রাফিক ডিজাইনাররা বলে। ডিজিটাল মার্কেটিং ভাষা এটা বলে স্ট্যাটিক ইমেজ। হ্যাঁ বলতে পারেন। কি মেসেজ হচ্ছে আমার এই যে পার্টগুলো আছে, এই যে পার্টগুলো আছে, এগুলো আমরা বলি কি মেসেজ। এগুলো হচ্ছে আমার কি মেসেজ। কিন্তু এই যে ইমেজটা আছে, ইমেজের নামটা হচ্ছে স্ট্যাটিক ইমেজ। যখন আমার স্টিল ইমেজ হয় গ্রাফিক ডিজাইনে, যেটা আমরা স্টিল ইমেজ বলি, ডিজিটাল মার্কেটিং আমরা এটা বলি স্ট্যাটিক ইমেজ। তো স্ট্যাটিক ইমেজে আপনার পুরো ডিজাইনের ভিতরে 20% লেখা থাকে। আমি কথা বুঝতে পারছি? কত পার্সেন্ট? এই 20% লেখাই আছে। বাকি যে পার্টটা আছে ওইটাতে আপনি আপনার প্রোডাক্টটারে শো করবেন। এখন 20% ভিতরে মনে করেন বাকি 30% আপনি শো করছেন, বাকি 70 বাকি 50% বাকি রয়েছে, বাকি থাও। দেখবেন বর্তমানে সবচেয়ে বেশি ডিজাইন যেগুলো চলে ওইগুলো অধিকাংশ ডিজাইনই খালি। বড় বড় ব্র্যান্ড যারা ডিজাইন করে, ডিজাইনার যারা আছে, তারা বেশি কিছু ডিজাইন করে, কোনো শেপ দেয় না, কোনো কিছু দেয় না। এদিকে কোনো শেপ আছে? কোনো শেপ নাই। এদিকে কি করছে তারা? লেখাটা লিখছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, যে লেখাগুলো আছে কন্টেন্টগুলো ঠিকভাবে অ্যালাইনমেন্ট করছে, তার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটারে শোকেস করে দিছে এদিকে। আর তার রাইট সাইডে লোগো দিছে। এখন রাইট সাইডে কেন লোগো দিছে? এদিকেও কথা আছে যে কেন রাইট সাইডে লোগো দিছে। গ্রাফিক ডিজাইনের নিয়ম অনুযায়ী আপনার লোগো সবসময় রাইট সাইডে বসবে, সরি লেফট সাইডে বসবে। আপনাদের কি এটা? আপনাদের রাইট সাইড না এটা? আপনাদের লেফট সাইড। আচ্ছা, লেফট সাইডে বসবে। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সাইকোলজিক্যালি আপনার বলা হয় রাইট সাইডে মানুষের চোখ বেশি যায়। দেখবেন যে আমরা প্রায় সময় কিছু কিছু ব্র্যান্ড তারা রাইট সাইডের লোগো প্লেসমেন্ট করে, কারণ ডিফাইন করে যে আপনার ব্র্যান্ডের মানুষ আসলে কোন দিকে যেতেছে। গড়ের বাজার হয়তো লেফট সাইডে যেতেছে, আরং হয়তো ডাইন সাইডে যেতেছে, ডাইনে দিবে। কিন্তু গ্রাফিক ডিজাইনের নিয়ম অনুযায়ী হচ্ছে আপনার লোগো সবসময় লেফট অ্যালাইন হবে। বুঝতে পারছি? লেফট অ্যালাইনে আপনার লোগো সবসময় প্লেসমেন্ট হবে। এখন আপনি দেখেন এদিকে আসলে আপনার ডিজাইনটা কেন ভালো লাগছে বলতে পারবেন? এদিকে কিন্তু কিছু লেখা নাই, এদিকে ডিজাইনটা কেন ভালো লাগছে বলতে পারবেন? এদিকে পুরো ডিজাইনটা দাঁড়া রয়েছে অ্যালাইনমেন্টের উপর। আপনার যদি এরকম দেখা যেত যে প্রথম যে ডটটা আছে, এদিকে যে ডটটা, এটা একটা এদিকে আছে, আরেকটা এদিকে আছে, আরেকটা এদিকে আছে, আরেকটা এদিকে আছে, দেখতে ভালো লাগতো না। এদিকে তারা কি করছে? অ্যালাইনমেন্ট ক্রিয়েট করছে। অ্যালাইনমেন্ট জিনিসটা কি? একদম সোজাসুজি জিনিসটা আনছে। আবার এটারে কি করছে? এটারে সমান সমান রাখছে। কিছু কন্টেন্ট বড় করছে, যেটা কি পয়েন্ট আছে স্বাস্থ্য আর স্বাদ একসাথে, এই জিনিসটা তারা হাইলাইট করছে। এরপরে এই জিনিসগুলো ছোট ছোট করে তারা লেখছে যে সর্দি সারাইতে স্বাদ। এখন দেন সর্দি কেন তারা টার্গেট করছে এদিকে? এখন কি কাজ? ঠান্ডা, ঠান্ডায় সর্দি আসবে, সর্দি আসলে কি খাবেন? মধু খাবেন। সাইকোলজিক্যালি কেমনে গেম খেলতেছে তারা দেখছেন?
মাথা ব্যথায় মধু সারায়, এরপর হচ্ছে বাতের ব্যথা মধু শেষ করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, স্মরণ শক্তি বৃদ্ধি করে। তো যাই হোক, এই যে বিষয়গুলো আছে তারা যদি অ্যালাইনমেন্ট করছে সেক্ষেত্রে সেই কারণে আপনার ডিজাইনটা হয়তো ভালো লাগতেছে বা দেখতে ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওই কালারের সাথে অ্যালাইনমেন্ট করে ওনার টেক্সট কালার রাখছে, আর যে প্রোডাক্টের যে কালারটা আছে ওইটারে হাইলাইট করছে, প্রোডাক্টটা হাইলাইট করছে আর লোগোটারে হাইলাইট করছে। বুঝতে পারছি? এদিকে আপনি চোখে পড়তেছে কোন কোন জিনিস, এক চোখে পড়তেছে হচ্ছে আপনার লোগোটা, দ্বিতীয় চোখে পড়তেছে আপনার প্রোডাক্টটা। তাদের কিন্তু ওইদিকে মেইন ফোকাস ওইদিকে না যে স্বাস্থ্য আর স্বাদ একসাথে, কি কি খাইলে কি হবে ওই জিনিসগুলো তারা ফোকাস না, তাদের ফোকাস আমার প্রোডাক্টটা দেখো। এবার আসেন তাদের উপরের দিয়ে কি লেখছে, একটু কেউ কি বলবেন এটা, সময় পড়েন একটু। সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, আচ্ছা বলে দিচ্ছি এরপরটা বলেন। আচ্ছা আর লাগবো না, যতটুকু করছে যথেষ্ট। এবার দেখেন তারা এই যে কি করছে, তারা যে কন্টেন্টটা লিখছে, কন্টেন্টটা কি করছে, তারা কন্টেন্টটা 3 লাইনে লিখছে না, আমি ল্যাপটপ থেকে দেখতেছি এই কারণে 3 লাইনে, কিন্তু আমি যখন মোবাইল ভিউ করব তখন এটা একটু বড় হয়ে যাবে। কিন্তু আমার কন্টেন্ট রাইটিং বা কন্টেন্টের নিয়ম অনুযায়ী আমার প্রথম 3 লাইনের ভিতরে আমার ক্লায়েন্টকে হ্যাং করে দিতে হবে, আমার এই কন্টেন্টের ভিতরে এঙ্গেজ করে নিতে হবে। প্রথম 3 যে লাইন আছে ওইদিকে আমার হুক পয়েন্ট থাকতে হবে, এমন কিছু লিখতে হবে সে আটকে যাবে। প্রথমে তারে ইমেজ দিয়ে আটকাতে হবে, তারপরে তার কন্টেন্টে যদি যায় কন্টেন্টে তার প্রথম 3 লাইনের ভিতরে আটকে দিতে হবে, আর যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে 7 লাইনের ভিতরে আটকাতে হবে। বুঝতে পারছি? আপনার কন্টেন্ট কোনো সময় এরকম 100 লাইন হবে না, কন্টেন্ট এত বড় হবে না কোনো সময়। আপনি প্রোডাক্ট কন্টেন্ট সবসময় ছোট, যত ছোট পারেন তত ছোট আপনি লিখবেন, যত ছোট জায়গায় আপনি বেশি ইনফরমেশন দিবেন তত আপনার দেখবেন গ্রোটা হইতেছে বেশি, এঙ্গেজমেন্ট হইতেছে বেশি। আমার কথা বুঝতে পারতেছি? এরপরে দেখেন তারা যে কি করছে, তারা যা লেখছে সুমাইয়া যা পড়লো পড়লো, এরপরে দেখেন তারা কি করছে, ওয়েবসাইটে অর্ডার করার জন্য ভিজিট করুন, ওয়েবসাইটের লিঙ্ক দিছে, প্রবাসী যারা আছে তাদেরকে দিছে, একসাথে যুক্ত হতে গ্রুপের লিঙ্ক দিছে। তারা এগুলো কেন দিছে বলেন তো? তারা এগুলো না দিলে পারতো না? সবাই তো জানে যে ঘরের বাজার একটা ওয়েবসাইট আছে, তারা তো লাখ লাখ টাকা খরচ করে মানুষকে বলতেছে যে আমার ওয়েবসাইট থেকে পারচেস করেন। তাদের কি দরকার এদিকে লেখার এটা? তাই কোনো দরকার আছে? হ্যাঁ এই যে লাইনে আছে, এই দেখেন, এখন আমার এই মুহূর্তে মধুরা দরকার, মানে আমি হচ্ছে মধুরে ধরেন এটা অ্যাড চালানো, এই অ্যাডটা আমার সামনে আসছে, এখন আমি হচ্ছে মধুর জন্য পাগল পাড়া দিশে আর হয়ে আসছি, ঠিক আছে? মানে এখন পাগল পাড়া দিশে আর যে হয়ে আছে, এখন আমার মধু তো কিনতে হবে। এই যে মধু তো আমি কিনবো, আমি একটা মানুষ, মানুষের সাইকোলজি কি, মানুষ অলস, মানুষ কিন্তু ব্রেন থেকে জড় জড় বস্তু, হাঁটতে চলতেছে বলতেছে আমরা মানে অপদার্থ, কিন্তু আসলে আমরা ব্রেন থেকে জড় বস্তু। আপনি এমন বলি যে আপনি এই কাজটা করেন, বাসায় যাই করি, ঠিকই কথা বলবেন, বাড়ির যেয়ে করবেন না এই কাজ, ঠিক আছে? এখন আপনি এই যে তারা এদিকে যে জিনিসটা করছে, তারা জানে যে তার কাস্টমার এই জিনিসটা কিনতে চায়, কিন্তু সে কিনবে না কেন, তার এদিকে অনেকগুলো ব্যারিয়ার আছে, তার ব্রাউজারে যাইতে হবে, ঘরের বাজার সার্চ করতে হবে, ঘরের বাজারে গিয়ে এই প্রোডাক্টটা বাইর করতে হবে, ক্যাটাগরিতে ঢুকতে হবে, ক্যাটাগরি থেকে বাইর করতে হবে, এত সময় নেয় মানুষের। তারা কি করছে, ডাইরেক্ট তারা প্রোডাক্ট লিঙ্ক দিছে এদিকে, তারা এদিকে কি করছে, ডাইরেক্ট প্রোডাক্ট লিঙ্ক দিছে এদিকে, আপনি ক্লিক করেন আর দিকে চলে যাবে, একদম এই প্রোডাক্টটাই ওপেন হবে এদিকে। এরপরে তারা কি করছে, প্রবাসীদের জন্য তারা নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়। এখন তারা কেন প্রবাসীদের জন্য দিয়েছে, অন্য ব্র্যান্ডরা তো দেন। আরো কোনো সময় দেখছেন যে প্রবাসীরা আমার এই নাম্বারে মেসেজ করে? তারা কেন দিছে, তাদের কি সাইকোলজি দেখে? এখন এই জিনিসটা তারা কেমনে বুঝলো যে তার আসলে দিলে তার সেলটা বাড়বে? কারণ তাদের অবশ্যই মার্কেট রিসার্চ আছে, যে আমার এরকম পার্সেন্ট, আমার পুরো সেলস এর এত পার্ট এমন একটা অডিয়েন্স আছে যারা দেশের বাইরে আছে, কিন্তু তারা দেশে যারা আছে তাদের জন্য পারচেজ করতেছে। তখন কি করতেছে, তারা যে একটা কল টু অ্যাকশন রাখতেছে, এই যে পুরো পার্টটা দেখছেন এদিকের থেকে এতটুকু পর্যন্ত, এই যে পুরো পার্টটা আছে এটা পুরোটা আমরা বলি কল টু অ্যাকশন, সিটি, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনের মানে কি, যদি মনে করেন যে আপনি কোনো একটা প্রোডাক্টের কথা বলতেছেন, সবশেষে কি বলেন, বা মানুষের সাথে কথা বলতেছেন, তখন আপনি কি বলেন, ভাই বাড়িতে যান। বাড়িতে যান মানে কি, আপনি যারা স্বাগত জানালেন। তো এদিকেও সেম জিনিস, ওটা কল টু অ্যাকশন, ওটা হচ্ছে মানুষের ভাষায় কল টু অ্যাকশন, এটা হচ্ছে আমার মার্কেটিং অ্যাঙ্গেলে কল টু অ্যাকশন।
তো কল টু অ্যাকশনে কি করতেছে তারা? তারা প্রথমে বলছে যদি প্রোডাক্টটা কিনতে চান ওয়েবসাইট ভিজিট করেন, বাংলাদেশে যারা আছেন। যদি বাংলাদেশের বাইরে থেকে তাহলে কি করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেন। আর যদি আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো সমস্যা হয় বা আপনি প্রোডাক্ট নিয়ে একটু ডিস্যাটিসফ্যাকশনে আছেন, আনহ্যাপি আছেন, আমাদেরকে জানান গ্রুপের ভিতরে, গ্রুপে অ্যাড হয়ে যান। ঠিক আছে, এই সব কিছু হচ্ছে তাদের কল টু অ্যাকশন। কিন্তু এই জিনিসগুলো তাদের মার্কেটিং এগুলো, এদিক থেকে তারা লিড পায়। আপনি গ্রুপের ভিতরে যাবেন, গ্রুপের ভিতরে আপনি অ্যাড থাকবেন, আপনি ওদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানেন তাদের। এরপর গ্রুপের ভিতরে যাবেন, ধরেন আমি প্রোডাক্ট কিনছি, আমি গ্রুপের ভিতরে বলছি মাশাআল্লাহ ঘরের বাজারের প্রোডাক্ট অনেক ভালো, আপনি দেখছেন আপনি দেখে কিনে নিছেন, আপনার কিনার কোনো ইন্টেনশন নাই, বলছে ভালো, সব দেখতেছেন ভালো 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 ভালো, আর কিনা দেখি কি অবস্থা। যেমন ধরেন কুমিল্লা ফুডিস, কোন একটা রেস্টুরেন্ট হাইপে উঠলে সবাই গুড রিভিউ দিতে 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 যতক্ষণ না নেগেটিভ রিভিউ আয় ততক্ষণ এটা খাইতে দেয়, নেগেটিভ রিভিউ আইছে তার সেল ড্রপ। ঠিক আছে, তো ওই জিনিসটাই গ্রুপের ভিতরে ইমপ্লিমেন্ট করা হয়। আর গ্রুপ সব সময় বোথ সাইড ইন্টারঅ্যাকশন করে, পেজ সব সময় ওয়ান ওয়ে কমিউনিকেশন করে। ঘরের বাজারের সাথে আপনি কোনো সময় পেজ টু পেজ কথা বলতে পারবেন, মেসেজ করতে হবে তাদেরকে, হয় হোয়াটসঅ্যাপে করবেন না মেসেঞ্জারে করবেন, কিন্তু আপনি পেজের ভিতরে কোনো সময় কনভারসেশন করতে পারবেন না। কিন্তু গ্রুপ হচ্ছে বোথ সাইড, আপনি ঘরের বাজারেও বলতে পারবেন, ঘরের বাজারে আপনারা বলতে পারবেন, দুই দিক থেকে আপনার কমিউনিকেশন হইতেছে। এই কারণে আপনার গ্রুপগুলোরে অ্যাড করা হইতেছে। বুঝতে পারছি বিষয়টা? এবার আরেকটা কন্টেন্ট দিই, এই কন্টেন্টে তেমন কোনো ইয়ে নেই। আচ্ছা, ওইটার জন্য আমাদের কুমিল্লা আইডিতেই যাই। একটু কন্টেন্ট লেখার ক্ষেত্রে কন্টেন্টের জিনিসগুলো একটু মাথায় নেন। হ্যাঁ, কন্টেন্ট আমরা যে পড়ি, কন্টেন্ট আমরা একটা পড়ে গেলাম বা এটা আসলে কন্টেন্ট না, কন্টেন্টের ফর্মুলা আছে, কন্টেন্টের কয়েক রকমের ফর্মুলা আছে, তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফর্মুলা বা পপুলার যে ফর্মুলা এটা বলে অ্যাডা ফর্মুলা। ঠিক আছে, মানে অ্যাডা ফর্মুলাতে কি করা হয়, প্রথমে আপনারে অ্যাট্রাক্ট করা হয়, ঠিক আছে, তারপরে ডিটেইল বলা হয়, তারপরে আপনার সিটিএ দেওয়া হয়। বুঝতে পারছি? তো এবার একটু দেখেন আমি দিয়ে কি লিখছি, যদি আপনি এই কন্টেন্টটা দেখেন, এই কন্টেন্টের ভিতরে আমরা একটা ক্যাপশন লিখছি। ক্যাপশনে কি আছে, প্রশিক্ষণ যত কঠিন, যুদ্ধ যত সহজ। এটা আর্মিটার একটা টাইটেল। ঠিক আছে, মানে বাংলাদেশ আর্মি এইসব টাইটেল ইউজ করে বা এইসব লাইন ইউজ করে, মানে প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধ যত জয় সহজ হবে। এই জিনিসটা দিয়ে আমি আটকে দিলাম। কেমনে আটকাইলাম, জাস্ট এই যে অ্যাঙ্গেল, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চায় তাদের একটা মেন্টালিটি অন্যরকম থাকে, যে আমি ডিজাইন নিয়ে কাজ করতে চাই, তারা একটু এনথুজিয়াস হয় ডিজাইন নিয়ে। ডিজাইন যারা গ্রাফিক ডিজাইন করে তার মনে করেন যে ভালো মানের ডিজাইনার যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন তারা আর্ট নিয়ে অনেক বেশি কাজ করছে, তারা পরবর্তীতে গ্রাফিক ডিজাইনে আসছে। তো তাদের কি হয়, তারা এনথুজিয়াস থাকে এই ডিজাইনটা নিয়ে। তখন আমরা কি বলতেছি, প্রশিক্ষণ যত কঠিন, যুদ্ধ যত সহজ। তখন তারা আটকে দিলাম যে ঠিক আছে কি হয়েছে পরবর্তীতে পড়ি। তখন আমরা কি বলছি, আর সে যুদ্ধ সহজ করার জন্য কুমিল্লা আইটি ইনস্টিটিউট শুরু করছে ফুল স্ট্যাক গ্রাফিক ডিজাইন কোর্স, আয়তম কোর্স। আমি তার জাস্ট একটা ডেসক্রিপশন দিয়েছি যে এততম কোর্স আমার শুরু হইতেছে। এরপর আমি তারে কি করলাম, তারে আমি জানাইলাম এই বিষয়টা, জানাইলাম যে কোর্সটা শুরু হইতেছে। এরপরে কি করলাম, তাই কঠিন রকম মানসিকতা জীবন কি নিজের জীবনে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে আজই নিশ্চিত করুন আপনার সেফটি। এদিকে আমরা কি করলাম, তারে আমরা একটা আর্জেন্সি দিছি যে তাড়াতাড়ি করেন। এদিকে আমরা এটা দিতে পারতাম যে আসন সংখ্যা সীমিত, এরকম টাইপ জিনিসপত্র ইউজ করতাম। এই যে আসন সংখ্যা সীমিত, এরপরে আর দেরি না করে তার তাড়াতাড়ি, বা দেখি লিখছি তাই কঠিন রকম মানসিকতা, এই যে জিনিসগুলো আছে। এরপর আরো কয়েক রকমের জিনিসপত্র আছে, এগুলো লেখার সময় মাথায় আয়। তো ওই যে আর্জেন্সি টাইপ, মানে এমন কিছু বলেন যেটা ব্রেনের ভিতরে বলে না এই কোর্সটা কিনতে হবে। ঠিক আছে, এই যে দিকে লিখছে কঠিন রকম মানসিকতা, কেন এই জিনিসটা লিখছে দিয়ে তারা দেওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে এই গ্রাফিক ডিজাইনটা করতে চায় সে এটাতে এনথুজিয়াস, সে ইউটিউব গুগল বিভিন্ন জায়গায় সার্চ করে দেখে তার এই অ্যাডটা দেখানো হবে, সে এটাতে কি আগ্রহী, তার ওই মানসিকতা আছে এই ডিজাইনটা, তার গ্রাফিক ডিজাইনটা করতে হবে। এই কারণে লিখছি যে কঠিন রকম মানসিকতা যদি থাকে তাহলে আপনি আপনার সিটটা ফিল আপ করেন। এরপর আমরা কি লিখছি, আপনার সাথে দেখা হচ্ছে সরাসরি ক্লাসে। এটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন। আমরা দিয়ে কিন্তু বলি না ভর্তি হন, আমরা দিয়ে কোনো ভর্তি হওয়ার কথা কিছু বলছি, ভর্তি হওয়ার কথা কিন্তু ইনডাইরেক্টলি আমি কি বলছি, ভর্তি হতে কিন্তু বলছি। বিষয়টা বুঝতে পারছি? প্রথমে আমি কি করলাম, হুক করলাম, ডিটেইলে বললাম, বলার পরে তার একটা আর্জেন্সি দিলাম, আর্জেন্সি দেওয়ার পরে কল টু অ্যাকশন দিয়ে দিলাম। কন্টেন্টটা বুঝতে পারছি? একদম ক্লিয়ার? তো কন্টেন্ট এই জিনিসটা মানে কাজ করতে গেলে মাথায় থাকবে। এবং প্রতিটা কন্টেন্টে কিন্তু আলাদা আলাদা মানে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই হয়। কন্টেন্ট মার্কেটিং নিয়ে যখন, কন্টেন্ট রাইটিং নিয়ে যখন পড়ালেখা করবেন, যেমন অ্যাডা ফর্মুলার নাম বললাম আমি, এই যে অ্যাডা ফর্মুলা, অ্যাডা ফর্মুলার মধ্যে আরো অনেক ফর্মুলা আছে, যেটার ভিতরে আপনার এই যে উপরের দিকে হুক পয়েন্ট রাখছি না, কিছু কিছু বিজনেসের ভিতরের দিকে হুক পয়েন্ট থাকে, উপরের দিকে কি থাকে, উপরের দিকে তারা ডেসক্রিপশন সম্পর্কে বলে, তাদের প্রোডাক্ট সম্পর্কে বলে। ঠিক আছে, যেমন ধরেন আপনার
আপনি B2B বিজনেস নিয়ে কাজ করেন, B2B বিজনেসের ক্ষেত্রে আপনার এইসব জিনিস কাজ করে না, মোটিভেশন কাজ করে না। ওইদিকে কি কাজ করে, ওইদিকে তাদের হচ্ছে প্রোডাক্ট দরকার, তাদের প্রোডাক্ট লাগবে। তো আপনি ডাইরেক্ট বলবেন যে আমার প্রোডাক্টটা এই কাজ এই কাজ করে, লাগলে আমার সাথে যোগাযোগ করেন। আমার কথা বুঝতে পারছি? মানে আপনার বিজনেস বুঝে আপনার কন্টেন্ট বানাইতে হবে। যে বিজনেসে যে কন্টেন্ট কাজ করবে ওই বিজনেসে ওই কন্টেন্টই দিতে হবে। আচ্ছা, এই যে গেল কন্টেন্ট। এই জায়গাতে এতটুকু পর্যন্ত যে বক 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 করলাম, আপনাদের কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন, এই কারণে অনেক কম কথা কয়ে বেরিয়ে গেছি। ঠিক আছে, মানে আমার কম কথা বলতে হয়েছে। আপনার অনেক জায়গাতে অনেক ভালো, এটা ভালো জিনিস। জানা থাকলে ভাই ভালোই লাগে। সিভি সম্পর্কে তো অবশ্যই জানেন, কারিকুলাম পাইটা এটা নিয়ে কথা বলার দরকার আছে? দরকার নেই। আসেন ভিডিও আর ইনফোগ্রাফিক্স। ভিডিও তো হচ্ছে ভিডিও, বর্তমান সময়ে আপনি যদি ডিজিটাল মার্কেটার হইতে চান, আপনার ভিডিও ছাড়া বিকল্প আর কোনো কিছু নেই। হোক এটা আপনার জীবনের পার্সোনাল ব্র্যান্ডিং এ, হোক এটা আপনার কোম্পানি ব্র্যান্ডিং এ, হোক এটা আপনার সেলস আনতে, হোক এটা অ্যাওয়ারনেস, আপনার সব জায়গাতে আপনার কি লাগবে? ভিডিও লাগবে। এর মানে কি স্ট্যাটিক ইমেজ বাদ? না, আপনার রেশিও থাকবে এরকম। রেশিওর ভিতরে আপনার বেশি রেশিও থাকবে কোন জিনিসে? ভিডিওতে। এন্ড ভিডিওর কোন ভিডিওতে? ভিডিও তো দুই রকম, লং ফর্মের ভিডিও, শর্ট ফর্মের ভিডিও। কোন ভিডিওতে আপনি বেশি ফোকাস দিবেন? শর্টসে। ইউটিউব বলে শর্টস বলে, ফেসবুক হলে রিলস বলে, ঠিক আছে? সবচেয়ে বেশি ফোকাস দিবেন কোন জায়গাতে? শর্টসে বা রিলসে। কেন এটার ভিতরে বেশি ফোকাস দিবেন? বাংলাদেশ না পুরো বিশ্বের মানুষের ধৈর্য কমে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন, আমি আসলে আরেকটু আপনাদের অ্যাঙ্গেল ঠিক আছে, আমি একটু অন্য অ্যাঙ্গেলে যাই। আমি একটু মার্কেটিং অ্যাঙ্গেল থেকে আপনারা দেখি। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি এই প্রোডাক্টে ইন্টারেস্টেড না, আপনার সামনে আমি অ্যাডটা দেখা যাচ্ছে। এখন আপনার কিন্তু ওই সময় নাই যে আপনি বসে বসে আমার 5 মিনিটের একটা প্রোডাক্ট ভিডিও দেখবেন। কিন্তু আপনি যদি ওই প্রোডাক্টে ইন্টারেস্টেড হন, আপনি 5 মিনিট না, আপনি 15 মিনিট দিলে আপনি 15 মিনিটের ভিডিও দেখবেন। আপনার ইন্টারেস্ট থাকতে হবে। এখন আপনার ধরেন ইন্টারেস্ট নাই, যেমন ধরেন আমার সানগ্লাসে বা চশমাতে আমার ইন্টারেস্ট আছে, বা আমার ঘড়িতে ইন্টারেস্ট আছে। এখন ঘড়ির রেট যদি আমার কাছে আসে, আমি বারবার 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 দেখবো। কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটছে, আপনাদের সাথে শেয়ার করি। আসলেও আসতে পারেন, সমস্যা নেই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানে আমারে হচ্ছে শাড়ির রেট দেয় ফাটাইলিছে। কেন শাড়ির রেট দেখাইছে আমি আপনার একটু বলি। আমি মানে ক্লাস শেষ করে ওই ইয়েতে গেছি, আমার ডেস্কে গেছি, যাওয়ার পরে আমি একটা কন্টেন্ট দেখছিলাম, মানে শাড়ির কন্টেন্ট কেমন হয় বা ওই ব্র্যান্ডের তারা কিভাবে কন্টেন্টটা সাজাইছে, আমি ওইটা একটু জাস্ট দেখার জন্য অ্যাডটা দেখছি। অ্যাডটা দেখার পরে আমি তো ভালো জিনিস, মানে ভালো খোলা মনে দেখছি, নিষ্পাপ মনে দেখছি যে কাপড়টা তারা দেখা যাচ্ছে, এই করছে সেই করতেছে। এরপরে আল্লাহর রহমতে ভাই ভিডিও দেখতে পারিছি, এরপরে মডেল আর মডেল, মডেল আর মডেল, মানে শাড়ি দেখা যায়। ভাবি নাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে, আচ্ছা, এখন তাদের হচ্ছে তাদের ভিডিও কন্টেন্টটা কি আছে, ওই ভিডিও কন্টেন্টের ভিতরে তারা কি বলতেছে, আমি ওই জিনিসটা কিন্তু শুনতে গেছি। আমি কিন্তু তাদের কাপড় দেখতে যাইনি, কি করতে গেছি, মার্কেটিং অ্যাঙ্গেল থেকে আমি জাস্ট কথা শুনতে গেছি। কথা শুনতে গিয়ে আমি আটকে গেছি তাদের ট্র্যাকে। এই যে তারা আমার অ্যাডটা দেখাইলো, তাদের লাভ হয়েছে না লস হয়েছে কোনটা? আপনারা কি মনে হয় ডিজিটাল মার্কেটার উপর আমার দেখায় তো লাভ নাই। আমার তো না আছে বল না আছে। আমি আপনার শেয়ার করি কেন লস হয়েছে, আমি একটু শেয়ার করি আপনাকে। প্রথমত হচ্ছে এই শাড়ি আমি কিনবো না, কেন কিনবো না? এই যে প্রোডাক্ট গুলো আছে বুনন ফেব্রিক্স, এই প্রেজেন্ট নাম হলো বুনন ফেব্রিক্স, তাদের যে প্রোডাক্টটা আসছিল এই প্রোডাক্ট হলো ভাইরাল প্রোডাক্ট। ঠিক আছে, মানে সারা বাংলাদেশে যত মাইয়া বয় আছে বা বয়ফ্রেন্ড আছে সবাই এটা তার গার্লফ্রেন্ডে কিনে দিচ্ছে। আমার গার্লফ্রেন্ড থাকলেও তো আমি এটা কিনে দিতাম, নাহলে সবাই এটা করতেছে। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা কেনার মতো আমার কোনো দরকারই নাই আবার। আমি আমার আম্মুর দিকে তোমার শাড়ি লাগবো নি, লাগতো না। আমি আমার আপুর দিকে শাড়ি লাগবো তো, লাগবো না। আমি আমার বান্ধবীরাও যদি জিজ্ঞেস তোরা শাড়ি লাগবো, কারণ আমার অ্যাড দেখে যাতে এমন অবস্থা করছে কিনে ছাড়বো আমার। অ্যাডের সাইকোলজি এমন, আপনি অ্যাডের পার্টে ঢুকবেন তখন দেখবেন যে আপনারা যে কিভাবে আমি ঘোড়ায় সেল করাবো পারচেস করাবো আপনি নিজেও বুঝবেন না। পরবর্তীতে আমি কি করছি জানেন, নট রিলেভেন্ট মারতে 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 আমি সব অ্যাড ছড়াইছি। নট রিলেভেন্ট মারা কিন্তু ভালো না। নট রিলেভেন্ট মারলে আপনার ওই যে অ্যাড চালাচ্ছে যে ওই অ্যাডভার্টাইজার এন্ডে বা মার্কেটার এন্ডে তার অ্যাডের ক্ষতি হয়, অ্যাডের ক্ষতি হয়। কিন্তু যেহেতু আমার কাছে বারবার বারবার আইতেছে, আমি এটা ফেসবুকে বলেছি এটা আমার জন্য না, এটা সরাও ওই দিক থেকে, তখন এটা অটোমেটিক গেছে। তো এই যে বিষয়টা আছে, আপনি ভিডিও করতেছেন ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে,
আপনি এমন জায়গার ভিতরে দেখেন যে এটা কাজই করবো না, এটা আপনার ডলারটা স্পেন্ড হবে। আমার সামনে যে ইমপ্রেশন হইলো, আমার সামনে এই যে 2-3 দিনে মনে হয় আমি 150-200 বার এক ভিডিও দেখছি, বুঝতে পারছেন? তো 150-200 বার যে আমি ইমপ্রেশন করলো আমার সামনে যে ভিডিওটা দেখালো ওটা তাদের লস, কারণ আমি তো কিনি নাই। দিন শেষে যদি আমি কিনতাম তাহলে তাদের লাভ হতো, দিন শেষে আমি কিনি নাই, বুঝতে পারছি? তো ওই ক্ষেত্রে আমার ওই তাদের লস হয়েছে। এখন ভিডিওর ক্ষেত্রে আপনি কি করবেন? ভিডিওর ক্ষেত্রে সবসময় রিলস কন্টেন্ট বানাবেন। যদি এরকম হয় যে আপনার প্রোডাক্টটা মানুষ কিনতে চায়, এটার প্রতি মানুষের আগ্রহ আছে, এটা নিয়ে তারা কাজ করে, এটা বারবার সেল করা যায়, তখন আপনি রিলসের পাশাপাশি লং ফরম্যাট ভিডিও বানান, বুঝতে পারছি? এখন এরকম যদি হয় যে এই প্রোডাক্ট মানুষের তেমন আগ্রহ নাই, কিন্তু এটার কাস্টমার একটা একটা অডিয়েন্স আছে, এটা একটা পটেনশিয়াল কাস্টমার আছে, এটা একটা সেগমেন্ট আছে। এরপর হচ্ছে ওরা কিনতে চায় কিন্তু তারা একটু ডাউট ফিল করে, তারা আপনার রিভিউ বা মানে আপনার পেজ নিয়ে ডাউট ফিল করে, ট্রাস্ট ইস্যু যেটা বলি আমরা, ট্রাস্ট ইস্যু আছে। এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে তারা জানে না, আপনার পেজ সম্পর্কে তারা জানে না, এরকম যদি হয় তখন হচ্ছে প্রথমে কি করবেন? আপনি প্রথমে রিলস বানাবেন, একদম কোয়ালিটি রিলস। রিলস বানালে কোয়ালিটি রিলস বানাবেন, বুঝতে পারছি? মানে একদম 100% কোয়ালিটি দিয়ে রিলস বানাবেন, সুন্দর করে এডিট করবেন যাতে মানুষ দেখে ওটা। আর মানুষের চোখ সবসময় মনে রাখবেন, বর্তমানে যে মানুষ আছে তারা লাক্সারিয়াস জিনিস পছন্দ করে, তার পকেটে টাকা না থাকলেও সে লাক্সারিয়াস জিনিস পছন্দ করে। কথা বুঝতে পারছি? ধরেন সে বলল যে আমি বিয়ে করার সময় মসজিদে কবুল করে বিয়ে করে ফেলবো, কিন্তু যখন ভিডিও দেখবো সে কিন্তু দেখবে একদম ব্যাকগ্রাউন্ডে একদম ফোকাস লাইট দেওয়া থাকতে হবে, লাক্সারিয়াস একটা গ্লো থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড একদম পারফেক্ট থাকতে হবে, নাহলে আমি ভিডিও দেখতে পাবো না। বুঝতে পারছি? তো ওই কন্টেন্ট খাওয়ানোর সময়, কন্টেন্ট যখন আপনি খাওয়াবেন ক্লায়েন্টকে বা আপনার ইউজারকে যখন খাওয়াই দিবেন, তখন একদম 100% খাওয়াই দিতে হবে, যাতে সে স্কিপ না করতে পারে। তো স্কিপ যদি করা যায় আপনার এই কন্টেন্ট কাজ করবে না। এবার এটা অ্যাডে হোক আর যেদিকেই হোক, বুঝতে পারছি? কন্টেন্ট ইজ কি, সব জায়গায় মনে রাখবেন কন্টেন্ট ইজ কি। আপনার হোক এটা রিটেন ফরম্যাট কন্টেন্ট, হোক এটা ভিডিও কন্টেন্ট, হোক এটা ইনফরমেটিভ, হোক এটা ফ্লায়ার, হোক এটা ব্রুশিয়ার, হোক এটা ভিজিটিং কার্ড, যে কোনো জায়গায় আপনি দেন, কন্টেন্ট ইজ কি। আপনার কন্টেন্ট যদি ভুল হয় আপনার জীবনও সেল হবে না, বুঝতে পারছি? সেল তো পরে, আপনার অ্যাওয়ারনেসই হবে না। আচ্ছা, ইনফোগ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স এর জিনিসটা কি? ইনফরমেশন আর গ্রাফিক্স, এই দুইটার সমন্বয় হচ্ছে ইনফোগ্রাফিক্স। আপনি যখন কোনো ইনফরমেশন ধরেন বাংলাদেশে আহ, আচ্ছা এই আন্দোলন আনা যেত না, কিছু একটা কোন বাংলাদেশে কি হয়েছে, না এডি কোন যেত না। আহ, ধরেন বাংলাদেশে কোনো একটা কিছু হয়েছে, ধরেন পদ্মা সেতু হয়েছে, ঠিক আছে? পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হইতে তার কি কি লাগছে, তার কস্টিং কেমন ছিল, তার কি কি ম্যাটেরিয়াল লাগছে, কে কে এটাতে সাহায্য করছে, এগুলো নিয়ে আপনি একটা ইনফরমেশন মানুষকে প্রেজেন্টেশন দিবেন। প্রেজেন্টেশনটা কিভাবে দিবেন? একটু গ্রাফিক্যালি দিতে চান আপনি, তখন আপনি গ্রাফিক ডিজাইনার বললেন যে ইনফরমেশন গুলো তোমার দিলাম, তুমি আমার একটা ইনফোগ্রাফিক্স বানায় দাও, মানে ইনফরমেশন গুলো তুমি গ্রাফিক্সে অ্যাড করে দাও, সে আপনার একটা ইনফোগ্রাফিক্স দিল, আপনি ওইটা দিয়ে পরবর্তী সময় অ্যাওয়ারনেস কন্টেন্ট চালাতে পারেন। ওইগুলো আমরা সেলসে ইউজ করি না। ইনফরমেটিভ কন্টেন্ট কোনো সময় আমরা সেলসের ক্ষেত্রে ইউজ করি না। সেলসের ক্ষেত্রে সবসময় আমরা বলি এত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা কিনলে এটা দিব, ওইটা কিনলে গাড়ি পাবেন, ওইটা কিনলে হুন্ডা পাবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করে আমরা সেল করে দিই, বুঝতে পারছি? যার যার মানে প্রতিটা ব্র্যান্ডের মানে এই কয়েকটা ব্র্যান্ড আমি বলছি, প্রতিটা ব্র্যান্ডের আলাদা আলাদা সিস্টেম। ইয়েস, মানে একটা লোভনীয় অফার দেওয়া হয়। এরপর হচ্ছে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড আপনার ডিজাইনের পার্ট, বাট বিষয় হচ্ছে যে আপনি যে ধরেন এদিকে একটা হোয়াইট বোর্ড আছে, এদিকে যদি আমি আপনারা বোঝানোর সময় চেষ্টা করি, আমি যদি ঠিকঠাক করে আপনারা না বুঝাই, সেক্ষেত্রে আপনি কিন্তু কি করতে পারবেন না, জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন না। যেমন স্যাররা আমাদেরকে বুঝায় বোর্ডের ভিতরে, অঙ্ক করে যাচ্ছে পিছনে যেতে আছে এত যে আমি বাড়ির যাবো, ঠিক আছে? তো কারণ কি? কারণ পিছনে বসে সে কিছুই বুঝতেছে না স্যারে কি করতেছে, সামনে বেঁচে যে আছে সে বুঝতেছে, কারণ সামনে বেঁচে যে আছে স্যারের সাথে ইন্টারাকশন করতে পারতেছে, পিছনে যে আছে সে ইন্টারাকশন করতে পারতেছে না, স্যারের কথাও বুঝতেছে না, সে বুঝতেছে না। গ্রাফিক ডিজাইনও সেম বা ডিজিটাল মার্কেটিংও সেম। আপনি যদি কোনো কিছু প্রেজেন্টেশন দিতে চান, ওই হোয়াইট বোর্ডটা সেক্ষেত্রে কাজে লাগে। আপনি যখন কোনো একটা পিচ দিতে চাইতেছেন, আপনার পিচের কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার প্রেজেন্টেশন যদি ভালো না হয়, আপনার ইনফোগ্রাফি যদি ভালো না হয়, আপনি ধরেন ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট যদি আপনি প্রেজেন্টেশন দেন যে আমার এই প্রোডাক্টটা এতজন মানুষ কিনছে, তারা এই কথা বলতেছে, ভিডিওর মাধ্যমে যদি প্রকাশ করেন, তখন এই যে বিষয়গুলো আছে এগুলো যদি 100% কোয়ালিফাইড না হয়, সেক্ষেত্রে আপনার পিচটা বাতিল হয়ে যাবে। আমার কথা বলতে পারছি? এরপর কি আছে? ফ্লায়ার। যদিও ফ্লায়ার নিয়ে আমরা কাজ করি না, কিন্তু এজ এ মার্কেটিং অ্যাঙ্গেল থেকে দেখলে ফ্লায়ারটা আমরা ইউজ করি। যেমন কুমিল্লাটিতে আসলে প্রথমে একটা আপনারে ব্রুশিয়ার দেয়, যে এত বড় একটা পেজ দিয়ে দেয়। তো এই এরকম ব্রুশিয়ারটা কেউ একজন তো ডিজাইন করছে, এটার ভিতরে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো তো কেউ সেট আপ করছে। তো এই কন্টেন্ট যে সেট আপ করছে তারা বলতেছে কন্টেন্ট রাইটার, আর যে এটা ডিজাইন করছে তারা বলতেছে গ্রাফিক ডিজাইনার। এটা বুঝতে পারছি? এখন এরকম আরো অনেক কিছু আছে, এগুলো করতে করতে অনেক কিছু শিখবেন।
লোগো সম্পর্কে আমি বলে দিছি, লোগোর কনসেপ্ট, কালার, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। বিষয়টা কি, টাইপ অফ লোগো, লোগো 7 ধরনের লোগো আছে। লোগো 7 ধরনের হয়, কি কি হয় আমি জানি না, আমার এতটুকু জ্ঞান আছে, শিখছিলাম, মুখস্থ করছিলাম, এটা ভুলে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন যারা আছে তাদের এটা জানতে হয়, এটা আমাদের না জানলে হয়। আপনার জাস্ট মাথায় রাখতে হবে যে কোন ব্র্যান্ড কি ধরনের লোগো ইউজ করতেছে। ঠিক আছে, মানে কিছু আছে আপনার কম্বাইন্ড লোগো, আরো কি কি জানি ম্যাসকট লোগো সামথিং হ্যান ত্যান অনেক ধরনের লোগো আছে। যদি গ্রাফিক ডিজাইন কোর্স কেউ করে থাকেন তাহলে আমার মাফ করে দিন। এরপর সে লোগো সাইজ, লোগো সাইজ নিয়ে আমি বলছি স্কোয়ার সাইজ হবে সবসময়, এটারে চেঞ্জ করার কারোর সাধ্য নাই। লোগো কনসেপ্ট, লোগো কনসেপ্ট হচ্ছে লোগোর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। ডাজেন্ট ম্যাটার আপনার লোগো কোন জায়গায় প্লেসমেন্ট করতেছেন, ম্যাটার ইজ আপনার কনসেপ্টটা কি। এখন ধরেন ডমিনোস, ডমিনোসের যে লোগোটা আছে, এই লোগোটা কি শুধু ডমিনোসকে রেফার করে নাকি ডমিনোসের পুরো ইতিহাসটা রেফার করে? কেনটাকি ফ্রাইড চিকেন, যেটা আমরা শর্টকাটে কেএফসি বলে চিনি, কারণ কেএফসির যে মানুষটা আছে ওনার একটা ছবি আছে, সাথে কেএফসি লেখা আছে, এটা কি শুধু ওনারই প্রকাশ করতেছে নাকি ওনার ইতিহাসটা তুলে ধরতেছে? এগুলো হচ্ছে মানে হিস্টোরিক্যাল লোগো। মানে এই যে হিস্টোরিক্যাল লোগো কিছু আছে, ধরেন আমরা এখন যেই কাজগুলো করি, মানে কিছু মডার্ন লোগো যেগুলো আছে, মডার্ন লোগো গুলো দেখবেন যে আপনার দেখতে পছন্দ হইতেছে, দেখতে ভালো লাগতেছে। এই যে মডার্ন লোগো গুলো কেমনে বানায়, যে বর্তমানে মডার্ন যুগে যারা আছে তাদের সাইকোলজি যেমন কাজ করে, ওইসব কালার ভেরিয়েন্ট ইউজ করে, ব্লু ইউজ করতেছে, রেড ইউজ করতেছে, ইয়েলো ইউজ করতেছে, এই জিনিসগুলো ইউজ করতেছে। কারণ এই জিনিস বুঝতে হলে আপনার কি বুঝতে হবে, কালার সাইকোলজি, কালার সাইকোলজি বা কালার কনসেপ্ট। এখন ব্লু দিয়ে আসলে কি প্রকাশ করে, আমার দেখবেন এই যে স্লাইডটা আছে আপনার যে, মানে এই পুরো স্লাইডটাই আমার ব্লুতে করা। কেন আমি ব্লুতে করছি, এর আগের স্লাইড পুরোটা হোয়াইটে ছিল, কেন আমি হোয়াইটে করছি? এই যে প্রতিটার পিছনে একটা কারণ থাকে, ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি আছে, মানে আমার তো আর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নেই, আমি জন্ম হয়েছে কদিন আগে। তো এদিকের বিষয় হচ্ছে ব্লু কেন রাখছি, আপনার যাতে ট্রাস্ট বিল্ড হয়, আপনি যাতে এই যে আমার যে ইয়েটা আছে, আমার যে স্লাইড গুলো আছে, এটা আপনি রিলেট করতে পারেন। বুঝতে পারছি। সাদা কেন ছিল, সাদা জিনিসটা একটু ভালো ফিল করে, ভালো লাগে, চোখ দিয়ে দেখতে একটু আরাম লাগে। ঠিক আছে, আমি যদি লাল দিয়ে দিতাম আপনারা বলছেন যে আরে প্রথম দিনে আমার রেড সিগন্যাল দেখা দিই। ঠিক আছে, তো এরকম বিষয়, লাল মানে যে সবসময় রেড এরকম না। ঠিক আছে, এরপর ধরুন ব্ল্যাক কি রেফার করে, ব্লু কি রেফার করে, গ্রিন কি রেফার করে, ইয়েলো কি রেফার করে, এই জিনিসগুলো আপনার জানতে হবে। দেখবেন যখন আমরা মানে কোনো কিছু পিচ করি, সেলস করতে যাই, তখন ইয়েলো বেশি রাখি। কেন ইয়েলো বেশি রাখি? প্রথমত চোখে পড়ে বেশি, হাইলাইট হয় বেশি। দ্বিতীয়ত হচ্ছে ওই জিনিসটা দেখলে আপনার ব্রেনটা একটু কনসিয়াস মাইন্ডে যায়, আপনার আমি কন্ট্রোল করতে পারি। ব্লু আপনার ওয়ার্ম করে, মানে নর্মাল করে আনে, একটু কুল ডাউন করে আপনার ইয়েলো। তো এই যে সাইকোলজি গুলো আছে, আপনার কালার সাইকোলজি নিয়ে পড়ালেখা করতে হবে। এখন এরকম না যে গ্রাফিক ডিজাইনাররা যেমন কালার সাইকোলজি নিয়ে পড়ালেখা করে, এরকম করার দরকার নেই। জাস্ট জানেন যে ইয়েলো কি কাজ করে, ব্লু কি কাজ করে, গ্রিন কি কাজ করে, পিঙ্ক কি কাজ করে। হ্যাঁ, সাবকনসিয়াসলি আপনি যে কাজগুলো করতেছেন ওই জিনিসগুলো সম্পর্কে আপনি জাস্ট একটা হালকা পাতলা ধারণা নিয়ে নেবেন। বুঝতে পারছি? আচ্ছা, লোগো কনসেপ্ট নিয়ে আপনারা কোনো কিছু জানার আছে কিনা? কালার সাইকোলজি তো এটা নিজেরা নিজের বুঝতে পড়তে পারবেন। লোগো কনসেপ্ট নিয়ে কোনো কিছু জানার আছে কিনা? এখন লোগো কনসেপ্ট নিয়ে যদি আমার বুঝাইতে হয়, সেক্ষেত্রে আমার 7টা লোগোর টান দিতে হবে। 7টা লোগোর টান দিয়ে 7টা লোগোরে আবার ডিফাইন করতে হবে, যেটা আমার ডিজিটাল মার্কেটিং দরকার নেই। এই কারণে আমরা এই জিনিসগুলো আপনারা বুঝার জন্য রাখি, যে এই জিনিসগুলো আপনারা জানতে হবে। ঠিক আছে, জানলে আপনি কাজ করতে পারবেন, মানুষের পিচ করতে পারবেন। বা একটা ক্লায়েন্টের লোগোতে সমস্যা আছে, তখন আপনি বলতে পারবেন যে ভাই আপনার বা বস আপনার এই লোগোতে এই জায়গাতে সমস্যা আছে, আপনার কালার সাইকোলজিতে সমস্যা, বা আপনার কনসেপ্টের সমস্যা আছে। আপনি আমার যেভাবে আপনার ব্র্যান্ডের ইতিহাস বললেন, ওইটার সাথে আমি লোগোর মিল পাইতেছি না। এটা দিয়ে আপনার একটু উদাহরণ দেই, আমার একটা আরেকটা রিল লাইফ উদাহরণ। আমি একদিন এক ক্লায়েন্টের সাথে আমি মিটিং করতে বসছি। তো ওনার ক্যামেরা অফ, ওনার লোগোটা শুধু শো হইতেছে। তো আমাদের ক্যামেরা অফ, আমাদের লোগোটা শো হইতেছে। আমাদেরটা হচ্ছে অ্যাড মার্কেটার্সের লোগো দেওয়া, আর ওনারটা হচ্ছে ওনার লোগো দেওয়া। তো আমরা যখন মিটিং করতে ঢুকছি, আমরা প্রিপারেশন নিয়ে ঢুকছি, আমরা কোনো মার্কেটারের সাথে কথা বলবো, কিন্তু আমরা যখন ঢুকলাম, ঢুকার পরে দেখি লোগোর ভিতরে গ্রাফিক ডিজাইনের লোগো দেওয়া। মানে আমরা একটু কনফিউজড হয়ে গেলাম, আমরা কি মিটিং ঠিক আছে নাকি আমরা অন্য কোনো মিটিং এ ঢুকে গেছি। তো পরবর্তীতে উনি মিটিং শুরু করলো, আমরা কথাবার্তা বললাম। শুরুতেই উনি আমার একটু মানে করার চেষ্টা করতেছিল, ওইদিকে হেড পিসটা আমি দিতেছিলাম আর কি। উনিও চাইতেছিল যে আমার একটু চাপায় দিয়া, মানে কোনোভাবে প্রাইস টেজের পরবর্তীতে প্রাইস টেজ কিছু করা যায় কিনা। তো উনি অনেকগুলো কোশ্চেন করছে আমার, আমরাও অ্যান্সার দিছি, যেটা আমি পারি না এটা আমার টিমমেট পারে, আমার টিমমেট যেটা পারে না আমি পারি, আমরা না বললে আমার সিনিয়র আছে উনি পারে। কিন্তু মিটিংটা আমি কন্টিনিউ করতেছিলাম। তো উনি একটা সময় পরে আমরা মনে হচ্ছিল যে উনি আমরা টেস্ট করতেছে, মানে ক্লায়েন্ট কিছু আছে যারা টেস্ট করে যে ও আসলে পারে কি। তো যখন আমরা এই জিনিসটা মনে ছিল যে আমরা টেস্ট করছে, আমরা জাস্ট ওই যে
একটা চ্যাট উইন্ডো আছে, চ্যাট উইন্ডোর ভিতরে আমি জাস্ট মেসেজ করছি আমার যে সিনিয়র ছিল যে ভাই আমি একটা কোশ্চেন করতে পারি কিনা আউট অফ মিটিং। হ্যাঁ করেন, সমস্যা নেই। আমি বলছি যে সুন্দর করে জিজ্ঞেস করছি, বস আপনার তো যে লোগোটা দেখতেছি আপনি কি গ্রাফিক ডিজাইন এজেন্সি নাকি মার্কেটিং এজেন্সি? বললেন না আমি তো আগে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতাম, বর্তমানে মার্কেটিং নিয়ে কাজ করি। আমি কি এই কারণে আপনার একটু মার্কেটিং সাইকোলজি নিয়েও পড়ালেখা করা দরকার, আপনার ডিজাইন সাইকোলজি নিয়েও পড়ালেখা করা দরকার। এই কথা কওয়ার পরে উনি চুপ। কারণ উনি সবচেয়ে বেশি বক 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 করতেছিল। উনি মনে করতেছিল যে উনি অনেক কিছু জানে আর বাইরেও কিছু জানে না। ওই যে জিনিসটা আছে, এখন আমি এই লো কনসেপ্ট সম্পর্কে জানি দেখে না আপনারা আমি থামাইতে পারছি। আমি যদি আপনি যদি ওই লোগোটা না দেখা বুঝতেন যে লোগোটা কি আছে, ওই যে প্যান্ডুলের শেপ আছে, একটা দাগ আছে, মানে হচ্ছে উনি লোগো ডিজাইন নিয়ে কাজ করে বা গ্রাফিক ডিজাইনের কিছু একটা আছে। তো ওই যে জিনিসগুলো আছে, ওই জিনিসটা যদি আমার ব্রেন ট্র্যাক না করতো আমি কি ওনারা বলতে পারতাম এই জিনিসটা? তো এই জিনিসটা বোঝার জন্য আপনার কি করতে হবে, লোগো নিয়ে পড়ালেখা করতে হবে। এর মানে এই না আপনি লোগো নিয়ে অনেক বিশাদায়তনে পড়ালেখা করুন, আপনার জাস্ট বেসিকটা জানতে হবে, বেসিক জানার জিনিসটা জানতে হবে। এরপর আছে কভার। কভারের জিনিসটা আমি বলে দিচ্ছি, এদিকেও সেম জিনিস। কভারের সাইকোলজিটা আমি বলে আসছি, এদিকে আমার সাইজ টাইজ দেওয়া আছে যে 820 বাই 360, সব স্লাইড আমি দিয়ে দিব, স্লাইডের ভিতরে সব দেওয়া আছে। এরপরে কি আছে আপনার ডিজাইন পোস্ট, কোন জায়গাতে ফেসবুকের 3টা পোস্ট হচ্ছে মাস ডিজাইন। আপনার ক্লাসের টাইম কি শেষ? আচ্ছা করে দিয়ে কেউ সাইন না। আচ্ছা পোস্ট ডিজাইনের ক্ষেত্রে আপনার ফেসবুকের ক্ষেত্রে আমাদের 3টা ডিজাইন হয়, একটা হচ্ছে আমার রিলস ডিজাইন, একটা হচ্ছে লং ফরম্যাট ডিজাইন, আর একটা পোস্ট স্কোয়ার ডিজাইন। এই 3টা ডিজাইন করতে পারলে আমার সব জায়গাতে 100% আমি ইকুরেটলি ডিজাইন দেখাতে পারি, আমার কন্টেন্ট পাবলিশ করতে পারি। বুঝতে পারছি? আর কভারের বিষয়টা আলাদা, কভারটা আবার এদিকে নেই, এটা জাস্ট পোস্ট ডিজাইন। এই ডিজাইনগুলো আপনারা জাস্ট দেখে নেবেন। এরপর হচ্ছে ক্যানভা। ক্যানভাটা আজকে আমি দেখাবো না, ক্যানভার ভিতরে আমি যাবো না, এটা নেক্সট ক্লাসে আমরা দেখাবো, ঠিক আছে? এরপরে কি আছে কন্টেন্ট মার্কেটিং, এদিক থেকে শুরু হয় আমাদের আসলে কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি। এতক্ষণ জাস্ট আমরা কন্টেন্ট গুলো কোন কি দিয়ে আমরা কন্টেন্ট মার্কেটিং করি এই জিনিসগুলো জানছি। এরপর ভিতরের দিকে গেলে দেখবেন যে আসলে কন্টেন্ট কোনটা কি কাজ করে। অলরেডি কিন্তু আমি শেষ করে ফেলছি, তারপর আমার কিছু কথা বলতেই হবে। কন্টেন্ট জিনিসটা কি, অ্যাকর্ডিং টু গুগল এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এই যেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যে আছে, ক্লায়েন্ট বেস যে আছে তাকে আপনার যারা পড়তে আগ্রহী তাদেরকে আপনার অ্যাট্রাক্ট করে আপনার প্রোডাক্টের প্রতি। কিছু মানুষ আছে তারা দেখতে অ্যাট্রাক্ট হয়, ডিজাইন দেখে অ্যাট্রাক্ট হয়। কিছু মানুষ আছে ঠিক আছে ডিজাইনটা দেখলাম এবার একটু পরে কি লেখা আছে ভিতরে, এটা দেখে অ্যাট্রাক্ট হয়, তারপর আপনারা মেসেজ করে। আবার কিছু মানুষ আছে ডিজাইন দেখে পোস্ট করে আপনারা মেসেজ করতেছে। বুঝতে পারছি? তো যারা আসলে পড়তে আগ্রহী তাদেরকে অ্যাকোয়ার করার জন্য আমরা কন্টেন্ট মার্কেটিংটা করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি তো আর মুখে বলতে পারতেছি না, ফেসবুকে তো আমি মুখে বলতে এখন না ভিডিও মেক করতে পারতেছি, কিন্তু আজ থেকে ধরেন 3-4 বছর আগে এ তো ভাইরাল তো ছিল না, ভিডিও তো এত হাইপে ছিল না, এখন না হাইপ পাইছে। তো ওই সময়টাতে কন্টেন্ট মানে রিটেন কন্টেন্ট ভালো কাজ করতো। হয়তো ওই যে ভাইয়েরা জানবেন যে ব্লগিং সাইট যেগুলো আছিল বড় বড় অনেক বড় বড় ব্লগ সাইট আছিল, ওইদিকে গিয়ে মানুষ পড়তো বা অনেকে লেখা রাখতো ওইগুলো মানুষ পড়তো, ওই জিনিসগুলো অনেক বেশি ট্রেন্ডে ছিল। তো ওই যে ট্রেন্ডটা আছে এই ট্রেন্ডটা এখনো চলতেছে, ওইটাও তখনও কন্টেন্ট বলা হয়তো এখনো কন্টেন্ট বলা হয়। আর কন্টেন্টের ভিতরে আরো নতুন কিছু অ্যাড হচ্ছে, আগে শুধু রিটেন ফরম্যাট ছিল, এখন অনেক ধরনের কন্টেন্ট চলে আসছে। আমার কথা বুঝতে পারছি? অ্যাকর্ডিং টু গুগল এটা হচ্ছে আপনার মার্কেটিং এর স্ট্র্যাটেজি, যে জিনিসটা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে একটা ক্ল্যারিফাইড প্রেজেন্টেশন দিয়ে দিবে। বুঝতে পারছি? আচ্ছা এরপরে আসেন টাইপ অফ কন্টেন্টস। টাইপ অফ কন্টেন্ট কি আছে, ব্লগ পোস্ট যেটা আপনারা জানেন অলরেডি, বিভিন্ন সাইটের ভিতরে গেলে আমরা এই যে আপনারা গত ক্লাসে যে পড়ছেন 4P নিয়ে পড়ালেখা করছেন না, এগুলো হচ্ছে ব্লগ টাইপ পোস্ট। এরপর আছে কি সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট মানে কি, এই যে কিছুক্ষণ আগে আমরা ঘরের বাজারে জিনিসপত্র দেখলাম কুমিল্লা এডির যে পোস্টগুলো দেখলাম, এটা একটা পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট। এরপরে আমাদের কি আছে ভিডিও, আমরা যে ভিডিওগুলো দেখছি এগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট, ঠিক আছে? আর ভিডিও কন্টেন্ট দুই রকমের, রিলস আর হচ্ছে লং ফরম্যাট ভিডিও। এরপর হচ্ছে ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স হচ্ছে বিভিন্ন সময় লিঙ্কডইনে এটা বেশি দেখবেন, লিঙ্কডইনে দেখবেন যে বড় বড় যারা সিইও লেভেলের মানুষ আছে বা সি সুটে যারা জব করতেছে তারা হচ্ছে কি করে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট দেয়, যে বাংলাদেশে এই জিনিসটা ঘটছে, এত পার্সেন্ট এই হয়েছে সেই হয়েছে, অনেক জ্ঞানমূলক কথাবার্তা বলে। এরপর হচ্ছে পডকাস্ট। পডকাস্টও ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট। ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট কি, বর্তমান সময়ে সবচেয়ে হট ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে পডকাস্ট। আপনি একটা বিজনেস দ্বারা করাতে চান আপনি পডকাস্ট দিয়ে তার দ্বারা করা দিতে পারবেন, এত পরিমাণে মানুষ পডকাস্ট শুনে। আর পডকাস্টের ভিতরে আমরা কি করি, পডকাস্টে আমরা মনিটাইজ করতে পারি কিভাবে, বিভিন্ন স্পন্সরশিপ দিয়ে, এটাও আমাদের কন্টেন্ট মার্কেটিং একটা পার্ট। এরপর হচ্ছে ইবুক বা হচ্ছে হোয়াইট পেপারস। ইবুক কি মানে ইলেকট্রনিক বুক। ইলেকট্রনিক বুকের ভিতরে আমরা কি পড়ি, মানে বিভিন্ন ধরনের বড় বড় রাইটারদের যেগুলো বই আমাদের কিনা সম্ভব না, অনেক দামি দামি বই, ওগুলোর ই বুক হিসেবে থাকে, ওইগুলো আমরা কম দামে কিনতে পারি। ওইগুলোর ভিতরে যে কন্টেন্ট গুলো লেখা থাকে বা লেখা যেগুলো থাকে ওইগুলো হচ্ছে
ইবুক কন্টেন্ট। এরপরে কি আছে নিউজ লেটার। নিউজ লেটারটা আরেকটু অনেক পরে বুঝবেন যে নিউজ লেটার জিনিসটা আসলে কি, শর্টকাটে বুঝে রাখেন। কোনো একটা নিউজ বা কোনো একটা প্রমোশন থ্রু ইমেল আপনাকে যদি পাঠানো হয়, দ্যাটস উই কল ইমেল নিউজ লেটার। বুঝতে পারছি? একদম ক্লিয়ার কিভাবে ডিজাইন করতে হয়, কেমনে পাঠাইতে হয়, এই জিনিস আমরা দেখাই দিব। আচ্ছা, ওয়েবিনার, সেমিনার আর ওয়েবিনার সেম। সেমিনার হচ্ছে সামনাসামনি করে, ওয়েবিনার হচ্ছে অনলাইনে করে। বুঝতে পারছি? এটাও কন্টেন্টের একটা মার্ক, কন্টেন্টের সাইড। কেস স্টাডি, কেস স্টাডি অর টেস্টিমোনিয়ালস। কেস স্টাডি কোনটা? ধরেন স্যামসাং কিভাবে গত 2024 সালে কিভাবে সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করছে, তাদের কোন ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি ভালো ছিল, ক্যাম্পেইনে কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, দিস ইজ কল্ড কেস স্টাডি। টেস্টিমোনিয়াল, আপনার মোবাইল কিনছে, কেনার পরে প্রোডাক্টটা কেনার পরে ইউজার যখন ইউজ করছে, ইউজ করার পরে ইউজারের এক্সপিরিয়েন্স কেমন ছিল ওইটার জন্য একটা ফিডব্যাক দিবে, ওইটার বলা হচ্ছে টেস্টিমোনিয়াল। বুঝতে পারছি? এটা একটা কন্টেন্ট। এরপরে কি আছে ল্যান্ডিং পেজ। যেমন ধরেন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ঘরের বাজারে একটা লিঙ্ক দিয়ে রাখছে, প্রোডাক্ট লিঙ্ক দিয়ে রাখছে। এখন ওই লিঙ্কে ক্লিক করলে আমার কিন্তু ওই প্রোডাক্টের পেজেই নিবে, অন্য কোনো পেজে কিন্তু নিবে না। আর ওই পেজে যেহেতু নিতেছে, ওই পেজটা আমরা কি বলবো? ল্যান্ডিং পেজ। আমাকে কোনো ওয়েবসাইটের উপরে যখন যে পেজের উপরে ল্যান্ড করাবো ওইটার আমরা বলি ল্যান্ডিং পেজ। বিষয়টা ক্লিয়ার? ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের ভিতরে ডিজিটাল মার্কেটার ঝামেলা লাগাই না। এই ঝামেলা লাগানো যাবে না। কেন লাগানো যাবে না? ওয়েবসাইট অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট হয়। বিষয়টা ক্লিয়ার? আর ল্যান্ডিং পেজ হচ্ছে আপনি যে পেজের উপরে ক্লিক করা, কোনো লিঙ্কের উপরে ক্লিক করে যে ওয়েবসাইটে যাচ্ছেন, ওই ওয়েবসাইটে যে পেজে নামতেছেন মানে ল্যান্ড করতেছেন, ওই পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। বিষয়টা ক্লিয়ার? কেউ আবার ল্যান্ডিং পেজের ওয়েবসাইট পেন, বুঝতে পারছি? ওকে। ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট, এই যে কিছুক্ষণ আগে বললাম যে স্যামসাং মোবাইল কিনছে, কেনার পরে কন্টেন্ট বানাইছে, মানে ইউজার এটার ভিডিও করছে, ভিডিও করার পরে এটা কোম্পানিকে দিছে বা নিজে নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। এই যে ইউজার যে পোস্ট ডিজাইন ইয়া করলো, ভিডিওটা করলো বা টেক্সটটা লিখলো, লেখার পরে এই যে পোস্ট করলো, করলে তার যে আশেপাশে মানুষ আছে তারা এই ভিডিওটা দেখবে না? তো এই যে মানুষটা দেখলো সে ওই প্রোডাক্টটা সম্পর্কে অ্যাওয়ার হবে না যে এই প্রোডাক্টটা ভালো বা খারাপ, যেটাই বলো ভালো বলো খারাপ বলো, ওইটা সম্পর্কে তো সে অ্যাওয়ার হবে। পরবর্তী সময় যদি ভালো হয় সে প্রোডাক্টটা কিনতে পারে ওই ব্র্যান্ডের থেকে যদি তার প্রয়োজন হয়। ঠিক আছে? তো ওই যে প্রোডাক্টটা যে কিনলো বা আমার যে মার্কেটিংটা হইলো, ইউজার আমার থেকে প্রোডাক্টটা নিলো, নেওয়ার পরে সে এটা ইউজ করলো, ইউজ করার পরে সে একটা কন্টেন্ট বানাইলো, বানানোর পরে পোস্ট করলো, পোস্ট করার পরে অন্য একটা মানুষ দেখলো, দেখার পরে এই আরেকটা মানুষ নতুন একটা ক্লায়েন্ট আসলো আমার, এটা নাম বলতে ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি। বর্তমান সময় এই ইউজিসি কন্টেন্ট যেটা আছে বা ইউজিসি যেটা আছে সবচেয়ে বেশি ইউজ হয়। আর আমেরিকান মার্কেট আর ইউরোপিয়ান মার্কেটে এটা সবচেয়ে বেশি ডিমান্ডেড ইউজিসি কন্টেন্ট। এটা সবচেয়ে বেশি কাজ পায় কারা? যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে তারা সবচেয়ে বেশি কাজ পায় ইউজিসি কন্টেন্ট মানে। ইউজিসির তারা ভিডিওগুলো পাঠায় দেয়, ক্লায়েন্ট থেকে ভিডিও নিয়ে পাঠায়, পাঠায় জাস্ট এডিটররা এডিট করে দিয়ে দেয়। বুঝতে পারছি? রিভিউ দিতে পারে, আমি ভালো না খারাপ আপনি দিয়ে বলে দিবেন। ঠিক আছে? টেস্টিমোনিয়াল ইউজিসি একই, কিন্তু ইউজিসিটা আমি আলাদা রাখছি কেন? কারণ এটা আলাদা একটা ইন্ডাস্ট্রি হইতেছে আস্তে আস্তে ইউজিসি যে বিষয়টা আছে। তো ইউজিসি ধরেন আপনি এখন কোর্স থেকে শিখে গেলেন না, কোর্স থেকে বেরোনোর পরে আপনার ক্লায়েন্ট কেবল আমার ইউজিসি কন্টেন্ট আছে, আপনি আমাদের ইউজিসি শিখি এবার গুগলে যায় সার্চ করুন, দরকার কি? এদিক থেকে জানা যান। এরপর হচ্ছে কি ইন্টারেক্টিভ কন্টেন্ট। ইন্টারেক্টিভ কন্টেন্ট কন্টেন্ট গুলো কি? ধরেন আপনার পোস্ট করছেন, পোস্ট করার পরে নিচে কমেন্ট আসছে, কমেন্টের রিপ্লাই আপনি দিচ্ছেন, আপনি কি করলেন? ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করলেন। যেমন কুমিল্লাটিতে মেসেজ আসে কোর্সের ফি কত, তখন আমরা কি করি? তারে আমরা মেসেজ দিই একটা, এরপর কন্টেন্টে এসে বলি যে স্যার আপনাকে ইনবক্সে মেসেজ করা হয়েছে, আপনি কষ্ট করে দেখুন। ঠিক আছে? এই যে তার সাথে আমি একটা বন্ডিং করলাম, এটার বলে হচ্ছে ইন্টারেক্টিভ কন্টেন্ট। বুঝতে পারছি? বা এরকম হইতে পারে যে আপনি বললেন একটা ভিডিও কন্টেন্ট বানালেন, বানানোর পরে বললেন যে আপনি আসলে আমার এই ভিডিও থেকে কি জানলেন, এই জিনিসটা সম্পর্কে আপনি আরেকটা ভিডিও বানান। এখন বানায়া এরকম একটা হ্যাশট্যাগ ইউজ করেন, আমি ওই ভিডিওটা দেখব। তো ওই হ্যাশট্যাগের আন্ডারে যত ভিডিও আছে সব আসবে না? তো ওই হ্যাশট্যাগটা দিয়ে আমরা এরকম ইন্টারেক্টিভ কন্টেন্ট বানাই। মিমস অ্যান্ড জিপস, মিমস অ্যান্ড জিপস জিনিসটা কি? এটা পিজা বার্গার তো সবাই চিনে, পিজা বার্গ চিনেন না? এটা এটা একটা হাতটা তুলে। আচ্ছা, সমস্যা নেই। পিজা বার্গ বা ধরেন এরকম টাইপ যারা আছে, যারা একটু জেনজি টাইপ মানুষেরা নিয়ে কাজ করে বা ইয়ংস্টার নিয়ে যারা কাজ করে, তারা দেখবেন সবসময় একটু ফান টাইপ মার্কেটিং করে। তারা সিরিয়াস কোনো মার্কেটিং করে না, তারা ফান টাইপ করে। যদি আমি আপনার একটু ইয়েতে যাই, ফেসবুক থেকে যদি পিজা বার্গ সার্চ করি, পিজা বার্গ
যদি আমার স্লাইডেই আসিল এটা দেখেন, এই কন্টেন্ট এরকম কন্টেন্ট কোন ব্র্যান্ড দিব? শিনচ্যানের চাপা দিয়ে ধরে রাখছে শিনচ্যানের মা, ঠিক আছে? কেন দিয়ে রাখছে? কি লিখছে? মি আফটার রিয়েলাইজিং দ্যাট ওয়ান ডে শি উইল হ্যাভ কম্বো 4 উইথ অ্যানাদার গাইস। বাদ দেন। আচ্ছা, এদিকে কি আছে? বয়স কম্বো খাও, বয়স কম্বো খাওয়ার ওয়েদারে বিয়ে করার সামথিং কিছু একটা লেখছে, মানে এদিকে ফানি টাইপ কোনো একটা কন্টেন্ট দিছে, দেওয়ার পরে তার প্রোডাক্টটা দিছে। এদিকে দেখেন তাদের কিন্তু কোনো ধরনের অ্যাড চলে না, পোস্টের উপরে কোনো ধরনের অ্যাড তারা চালায় না, কিন্তু তাদের অ্যাক্টিভিটি দেখছেন? পেজের ভিতরে কিন্তু আনতে পারবেন না। আপনি যদি আজকে একটা পেজ খুলেন, আপনি 200 লাইক, 200 লাইক কি 2টা লাইক আনতে পারবেন না আপনি, বুঝতে পারছি? কিন্তু তারা কেমনে আনতেছে? তারা আনতেছে কারণ এই যে কথাবার্তাটি আছে না, এই কথাবার্তা বা এইসব ভিডিও, এই যে এদিকে কথাবার্তা লেখা রাখছে, এদিকে কথাবার্তা লেখা রাখছে, এইগুলাতে হচ্ছে কি মানে তাদের যে টার্গেট অডিয়েন্সটা আছে, হ্যাঁ, তাহলে তাদের ইয়েটা যারা আছে, তার টার্গেট অডিয়েন্সটা যারা আছে, তাদের মাথার ভিতরে এইসব জিনিসই ঘুরে। তো যেহেতু ঘুরে, এগুলো তারা ফান হিসেবে নেয়, তো ফান হিসেবে যে জিনিসটা এখানে রিয়েক্ট দিয়ে যায়। কারণ আপনি যে রিয়েক্টটা দিলেন, আপনার পরবর্তী সময় এটা যখন গুগলের অ্যালগরিদমে পড়বে, আপনি লাইকটা দিলেন বা আপনি হাহা রিয়েক্ট দিলেন, গুগল বুঝবে এটা ভালো কন্টেন্ট, তার মতো যারা আছে সবটিকে দেয়া, বুঝতে পারছি? সব ডিফাগল এক লোকে দেখেন, দেখবেন যে 200-300 লাইক করে যাবে। এই যে পুরো প্রসিডিউরটা আছে, এটার নাম হচ্ছে মিমস কন্টেন্ট, ঠিক আছে, বা মিমস মার্কেটিং। মিমস মার্কেটিং বর্তমান সময়ে মানে খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি আপনার ব্র্যান্ডটা ওইরকম টাইপ, মানে মিমস মার্কেটিং করতে পারেন। যদি মিমস মার্কেটিং করতে পারেন, ওয়েল গুড, সমস্যা নাই। আর যদি না করতে পারেন, তাহলে আপনার এই সব ফরম্যাটে আসতে হবে, এই ফরম্যাটগুলোতে আসতে হবে। এরপর দেখেন প্রেস রিলিজ নিয়ে বেশি বলার কিছু নাই। বিভিন্ন ধরনের আপনি পেপার, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন এরকম টাইপ, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো আছেই। এরপর হচ্ছে আপনার টেলিমিডিয়া যেগুলো আছে, টেলিমার্কেটিং এর মাধ্যমে এই সব কিছুতেই আপনি প্রিন্স ইয়ে করতে পারেন, প্রেস রিলিজ গুলো করতে পারবেন। এরপর হচ্ছে গাইড এন্ড টিউটোরিয়ালস। আপনি আজকে যে সার্চ করলেন, যে ইউটিউবে সার্চ করলেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স, সার্চ করলেন না, এখন আপনার কি আসবে? টিউটোরিয়াল আসবে, ঠিক আছে? এরপর আপনি সার্চ করলেন যে এসইও, এসইও 2024 গাইডলাইন, এরপরে যে ভিডিওগুলো আসবে সব গাইডলাইনের ভিডিও আসবে, যে এসইও রিলেটেড কি কি গাইডলাইন 2024 সালে আপডেট হয়েছে, ওই রিলেটেড সব গাইডলাইন আসবে। এই যে তারা যে কন্টেন্টগুলো রেডি করে রাখছে, ওইভাবে রেডি করে রাখছে, এটা গাইডলাইন ভিডিও, এটা টিউটোরিয়াল ভিডিও, বুঝতে পারছি? বা সোশ্যাল মিডিয়াগুলো স্লটিং করো এভাবে, যে এগুলো হচ্ছে গাইডলাইন ভিডিও, এগুলো টিউটোরিয়াল ভিডিও। তো এই যে ছোটখাটো যে কন্টেন্টগুলোর টাইপগুলো দেয়, সেগুলো বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? এখন দেখেন কন্টেন্ট আসলে করেটা কি, মানে কন্টেন্ট যে আমরা লিখবো বা কন্টেন্ট যে আমরা বানাবো, আসলে কন্টেন্টটা কি করে? কন্টেন্ট তো কোনো একটা কাজ আছে, কন্টেন্ট আসলে করে কি? আপনার কাছে সমস্যা আছে, কোনো একটা ব্র্যান্ডের কাছে ওই সমস্যার সমাধান আছে। প্রতিটা বিজনেস গ্রো করে কোন জায়গাতে? কোনো একটা মানুষের সমস্যা আছে, ওই সমস্যার সমাধান করার জন্য একটা বিজনেসের উৎপত্তি হয়, তাই না? প্রবলেম সলভ করার জন্য একটা বিজনেসের উৎপত্তি হয়। এখন ধরেন আপনি চান যে একদম কোয়ালিফাইড একটা সানগ্লাস সারা মার্কেটে কেউ দিতে পারে, রেবন নামের কোনো ব্র্যান্ড নাই, ঠিক আছে? এখন আমি আছি, আমি আপনার জন্য একদম 100% কোয়ালিফাইড একটা চশমা নিয়ে আসছি। কারণ আমি আপনার সাথে মার্কেটিং তো করতে হবে, আপনার তো বলতে হবে অন্তত আমার কাছে প্রোডাক্টটা আছে, আমি তো আপনার জানাইতে হবে যে ভাই আমার কাছে এই প্রোডাক্টটা আছে, আপনি এটা চান। কারণ আমি জানাবো কিভাবে? থ্রু কন্টেন্ট। এদিকে দেখেন, আপনার একটা প্রবলেম আছে, আপনার একটা সলিউশন আছে, একটা মানুষের কাছে প্রবলেম আছে, আর একটা মানুষের কাছে ওই প্রবলেমের সলিউশন আছে। এই দুইটার মাঝখানে কাজ করতেছে কে? কন্টেন্ট মার্কেটিং। তো আপনি যদি কন্টেন্ট মার্কেটিংটা ওইভাবে করতে পারেন যে আপনার যে সমস্যাটা আছে, ওই সমস্যাটার সমাধানটা আমার কাছে আছে, তখন দেখবেন যে আপনার প্রোডাক্ট অটোমেটিক সেল, আর আপনি ক্লায়েন্টের সাথে ইন্টারাকশন করতে পারবেন অনেক দ্রুত, বুঝতে পারছি? যেমন উনি আমারে বললো যে ঘরের বাজার যখন আপনার মধু সেল করে, তখন উনি মেসেজ দিছে চাক ভাঙা মধু আছে কিনা, বা চাক চাক সহ মধু আছে কিনা। তো তারা কি করছে? হ্যাঁ, তারা কি করছে, তারা ওইটারে লোকেট করছে যে এরকম একটা ডিমান্ড মার্কেটে আছে। যেহেতু ডিমান্ড মার্কেট আছে, এরপর দেখে মার্কেট সাইজটা কেমন। এখন যদি এই মার্কেট, এই সেগমেন্টের মানুষের নিয়ে আমি কাজ করি বা এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করি, আমি প্রফিট জেনারেট করতে পারবো কিনা? বিজনেস দিন সে তো প্রফিটই জেনারেট করে। যতই হোক যে 15 বছর পরে আমরা ইয়ে করবো, কি জানি বলে, ব্রেক ইভেনে যাবো। ব্রেক ইভেন মানে হচ্ছে আয় ব্যয় সমান। যতই হোক যে আমরা 15 বছর পরে ব্রেক ইভেনে যাবো, তাহলে সবসময় মাথায় থাকে প্রফিট করে, ঠিক আছে? হ্যাঁ, 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 এটা এটা অনেক মারাত্মক মার্কেটিং।
হ্যাঁ 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 একটা ডিমান্ড ক্রিয়েট করতেন মার্কেটের ভিতরে, একটা ফেক ডিমান্ড ক্রিয়েট করা হতো। আচ্ছা, এই যে দেখেন এদিকে প্রবলেম আছে আমার কাছে আর আপনার কাছে সলিউশন আছে। এখন প্রবলেম আর সলিউশনের মাঝখানে আমার মার্কেটিংটা কাজ করছে। তো কন্টেন্টটা কোন জায়গায় কাজ করবে এটা তো বুঝতে পারছেন না ততক্ষণে। একদম ক্লিয়ার কন্টেন্টটা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না ততক্ষণ। এই দেখুন সোশ্যাল মিডিয়া ব্যানার কেমন হবে কি হবে এই জিনিসগুলো নিয়ে আমি বকবক করে আছি প্রথমে, এই আর বলতেছি না। কোনো কিছু যদি জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারে, এটাতে কোনো সমস্যা আছে? ওকে। এবার মিমস মার্কেটিং আমরা যেটা দেখে আসছি এটা থেকে যথেষ্ট ভালো এদিকে আছে, আমি এটা রেডি করে রাখছি আগে থেকে। এটা আমার কাছে অনেক ভালো লাগে, এটা ইন্ডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল। প্লিজ বাই আওয়ার নিউ ফেস ওয়াশ, আওয়ার গ্রাফিক ডিজাইন টিম অন ভ্যাকেশন। ইন্ডিয়াতে এটা মারাত্মক ভাইরাল হয়েছিল, যে যে কোম্পানি এটা ইউজ করছে সবার সেলস উপরে দিয়ে গেছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কন্টেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ভাইরাল হয়ে যান আর যদি ভাইরালের নেগেটিভ অ্যাঙ্গেলে ভাইরাল হন আপনার সেলস বাড়বে। বুঝছেন কেন নেগেটিভ অ্যাঙ্গেলে সেলস বাড়বে? কারণ পৃথিবীতে নেগেটিভ থিঙ্ক করার মানুষ বেশি। তো যখন আপনার এই জিনিসটা আসলো সবাই দেখতেছে আরে কি হয়েছে না হয়েছে এটা একটু দেখি, আচ্ছা ঠিক আছে একটু প্রোডাক্টটা কিনে দিই, আপনার সেল বেড়ে গেছে। দেখবেন কিছু কিছু ব্র্যান্ড ইচ্ছা করে তাদেরকে তারা ইয়েতে করে ক্ল্যাশে করে, ইচ্ছা করে ক্লাস করে। ওই যে উনি কিছুক্ষণ আগে বললো না যে আমরা একটা ফেক ডিমান্ড ক্রিয়েট করি মার্কেটের ভিতরে, এসএমএস তারা ফেক একটা ক্র্যাশ বানায়। তারা নিজেরাও জানে যে এটা এরকম মার্কেটে হবো। আর বাংলাদেশি মার্কেট এদিকে কিছু একটা হয়েছে পরিমণি রেট কিছু টাকা দিয়ে দেন শেষ, পরিমণি টাটা রান করে লয়ে যাবো গাড়ি। হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরে কিন্তু বহুত খেলনা খেলে রাখছে। আর এটা সবচেয়ে বেশি করে কেটা বাংলাদেশে জানেন? ডোমিনোসিং সেল করে যারা আছে না তারা সবচেয়ে বেশি করে। তারা কি করে 99টা 999 টাকায় ডট কম ডোমেন, ডট কম ডোমেন কিনুন 999 টাকা, আপনি তো পাগল হয়ে যাবেন। আরে ডট কম ডোমেন 1000 টাকায়, আপনি তো পাগল হয়ে গেলেন। কিন্তু এদিকে হোস্টিং কিনতে হবে আপনার তো মাথায় নাই। হোস্টিং আপনার যাবো যায় কত 4-5 হাজার টাকা টান দিয়ে নিন, বুঝতে পারছেন? তার তার থেকে আরো সুন্দর উদাহরণ দিই আপনাদেরকে, ইউনিলিভারের পিউরেটটা তো সবাই চিনেন ভাই। পিউরেটের যত ফিল্টার আছে এরা কিন্তু আসলে ফিল্টার সেল করে না, তারা সেল করলে ওই ফিল্টারের ভিতরের যে কিট গুলো আছে কিট গুলো সেল করে। হ্যাঁ এই যে এসব ব্র্যান্ড আসলে কি করতেছে, ব্র্যান্ডরা আসলে তাদের প্রোডাক্ট সেল করতেছে না, প্রোডাক্টের যে অ্যাক্সেসরিজ আছে ওই অ্যাক্সেসরিজ সেল করে। প্রিন্টার সেল করে না, কালি সেল করে। আচ্ছা ঠিক আছে এটির ভিতরে আর না যাই, এটি আপনারা সবাই জানেন আমি বুঝতে পারছি। আচ্ছা ইনফোগ্রাফিক্স এর জিনিসপত্রগুলো এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, এটা জাস্ট দেখে নিলেন। এরপরে পডকাস্ট, পডকাস্ট আপনার আসলে পডকাস্ট শোনা দরকার, সবারই পডকাস্ট শোনা দরকার। যেমন এই পডকাস্টটা আমার অনেক পছন্দের পডকাস্ট, পিজা বার্গের যে পডকাস্টটা, ঠিক আছে এই পডকাস্টগুলো একটু শুনবেন, শুনলে বাংলাদেশি ব্র্যান্ড সম্পর্কে ধারণা হবে। কারণ আপনি যতই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে পড়ালেখা করেন, কেস স্টাডি করেন, আপনি ফিল্ডে কাজ করতে গেলে আপনার বাংলাদেশ ব্র্যান্ড সম্পর্কে জানতে হবে। আপনি যদি ইন ফিউচারে কোনো ব্র্যান্ডের সাথে কাজ করেন বা ভালো লেভেলে আপনি মার্কেটিং কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করেন, ব্র্যান্ডের সাথে কাজ করার দরকার নেই, কোনো এজেন্সিতেও আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে, স্ট্র্যাটেজি মেক করা জানতে হবে। তো আপনার কি জানতে হবে? আপনার মার্কেট সম্পর্কে জানতে হবে। আপনি আমেরিকান মার্কেট জেনে লাভ আছে? আমেরিকান মার্কেট জানবেন আপনি কোন সময়? আপনার নলেজের জন্য আপনি জানেন, আপনি যখন ফ্রিল্যান্স করবেন, ইন্টারন্যাশনালি রিমোটলি জব করবেন, তখন আপনি ওই মার্কেট সম্পর্কে বলবেন। আপনি বাংলাদেশে কাজ করেন, আবার বাংলাদেশ মার্কেটে রাজনীতি করতে হবে। আমরা কি করি? আমরা শুনি মার্ক জুকারবার্গ কি কইছে, ওয়ারেন বাফেট কি কইছে, সবকিছু শুনি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে বাবা আছে ইয়াতে শেয়ার মার্কেটে তার কথা আমরা শুনি না। কিন্তু শেয়ার ইনভেস্ট করে রাখছে কোন দেশে? বাংলাদেশে। শুনি কার কথা? ওয়ারেন বাফেটের কথা। ওয়ারেন বাফেট শেয়ার ইনভেস্ট করে রাখছে ইন্টারন্যাশনালি। তো ওনার ওনার সাইকোলজি আর বাংলাদেশের সাইকোলজি কি মিলবো? পারলে সারাদিন দেখে তো ওইদিকে তো অ্যাপ্লাই হবে না। আপনি বাংলাদেশে কাজ করতে গেলে আপনার বাংলাদেশ সাইকোলজি সম্পর্কে জানতে হবে, সোজা কথা। তো বাংলাদেশ সাইকোলজি সম্পর্কে জানতে গেলে এই যে পডকাস্ট গুলো আছে এগুলো জানতে হবে। তো পাশাপাশি ইন্ডিয়াটাও জানতে পারেন কেন?
এটা আপনারা জানি কেউ ওই যে মানি দেখবো, ডাজ মানি বাই হ্যাপিনেস। তো এদিকের মেইন বিষয়টা হচ্ছে যে পডকাস্ট আপনারা আসলে একটা ক্ল্যারিফিকেশন দিবে যে ব্র্যান্ড গুলা কিভাবে কাজ করতেছে। যেমন পেশোয়ার আইনের কথা বলছিলাম না গত ক্লাসে, পেশোয়ার আইন হচ্ছে তাদের যে নলি আছে, গরুর নলি সেল করে তারা তারা মানে এই ব্র্যান্ডটাই হচ্ছে নলি সেল করে। পিজা বার্গার যেরকম পিজা সেল করা ব্র্যান্ড হয়ে গেছে, ওরা হচ্ছে নলি সেল করা ব্র্যান্ড। আর নলি সেল করা তাদের কথা হচ্ছে যে আমি যে নলি সেল করি এটা ব্রেক ইভেনে সেল করি, মানে আমি যত টাকা দিয়ে বানাই তত টাকা দিয়ে আমি সেল করে দিই, কিন্তু আমার প্রফিট কোন দিক থেকে আসে? পানির বোতলে প্রফিট, নান রুটিতে প্রফিট। এটা আমি বলে দিলাম, কিন্তু আপনারা যদি ওই পডকাস্টটা শুনতেন তখন আপনারা আসলে মানে মাথাটা অন্যদিকে যাইতো যে হ্যাঁ কয় কি, মানে স্ট্র্যাটেজিটা সে এমনি ইমপ্লিমেন্ট করছে। পানির বোতলে 12 টাকা লাভ হয়, নান রুটি বেচে তার লাভ হইতেছে, সে লাভটা ওই জায়গাতে রাখছে, সে নলিতে কোনো লাভ করতেছে না। তো এই জিনিস কি বাংলাদেশের মাথাতে ঘুরতেছে কেউ? সবাই লাভ করতেছে, মানুষ চিন্তা করবো যে আমি নলি বেচতেছি মানে নলিতে লাভ করতে হবো, 120 টাকা মানে 200 টাকা বেচবো। ঠিক আছে, তো এরকম সাইকোলজি অ্যাপ্লাই করার কোনো লাভ নেই। হ্যাঁ, আরেকটা পাশাপাশি হতে হচ্ছে ইন্ডিয়ান যে বিজনেস গুলো আছে, ইন্ডিয়ান বিজনেস গুলো ফলো করতে পারেন। কারণ বাংলাদেশে বাইরের দেশ থেকে ইন্ডিয়াতে ঢুকে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে, সোজা কথা। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবার দেখেন ব্র্যান্ড কমিউনিকেশন, এতক্ষণ আমরা কিন্তু কন্টেন্ট দেখছি, এবার দেখেন ব্র্যান্ড কমিউনিকেশন কি করতেছে আসলে। এতক্ষণ কন্টেন্ট দেখে আসছেন, এবার দেখেন ব্র্যান্ডটা আসলে কিভাবে করতেছে। এদিকে আমরা কি দেখতেছি, হরলিক্স মাদার প্লাস। হরলিক্স মাদার প্লাস কি বলছে? মা হয়ে ওঠার জার্নিতে পাশে আছি সবসময়। এখন উনি তো অন্য কিছু বলতে পারতো। এখন এদিকে আসলে কারে টার্গেট করছে? এদিকে কি যে মা হয়ে গেছে তারে টার্গেট করছে? মাদার প্লাসটা কার জন্য? যাদের প্রেগনেন্ট, হ্যাঁ হ্যাঁ, জাস্ট জার্নিটা ধরবে সে। কারণ আপনি ধরেন কিনছেন বা সুমাইয়া প্রোডাক্টটা কিনছে, কিনার পরে সুমাইয়া কিন্তু তার টার্গেট অডিয়েন্স হয়ে গেল। সে কিন্তু জানে যে সুমাইয়া যেহেতু এই প্রোডাক্ট কিনছে মানে তার 10 মাস পরে একটা বাচ্চা হবে। এখন 10 মাসের প্রসিডিওরের ভিতরে যা যা লাগবে সব এর তারা দেয়। বুঝতে পারছি? এটা কিন্তু আমরা ফেসবুকে করতে পারি যে আমার একটা অডিয়েন্স বানাই নিব, এই অডিয়েন্সটা কিনছে মানে তারে আমি পরবর্তী সময় এই জিনিসের জন্য টার্গেট করবো, তারে আমি ওই জিনিসের জন্য টার্গেট করবো, তখন সে অটোমেটিক কিনবে। তো এদিকে কমিউনিকেশনটা কি জন্য? আমার জাস্ট একটা ফার্স্ট সিগমেন্টে ধরার জন্য, যে মা কারা হইতে যাইতেছে, এমন কারা আছে ফেসবুকে যারা মা হইতে যাইতেছে বা এই প্রোডাক্টটাতে ইন্টারেস্টেড আছে। যারা ইন্টারেস্টেড আছে তারাই তো মা হইল, তো তারে আমি পরবর্তী সময় প্রোডাক্ট গুলো দেখাইতে পারবো। এটা তো বুঝতে পারছেন। এরপর ধরেন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা কি ছিল? ব্র্যান্ড কমিউনিকেশন। আর এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি? ধরেন আরং হচ্ছে মগবাজার ব্রাঞ্চে একটা বড়, আগের থেকে বড় ব্রাঞ্চ করছে, ধরলাম না মগবাজার বাদ কুমিল্লাতে বড় ব্রাঞ্চ আছে এখন। কুমিল্লাতে আগে মডার্ন স্কুলের পাশে ছোট একটা ব্রাঞ্চ ছিল, এখন তার পাশে নিয়ে অনেক বিশাল একটা ব্রাঞ্চ করছে, 2 তলা সমান। তো এই যে জিনিসটা করলো তারা কুমিল্লাতে কিন্তু অনেক অ্যাড চালাইছে বা বিভিন্ন ধরনের মাইকিং টাইকিং করে বুঝেছে যে আরং এখন আরো বড় হয়েছে। তো এই যে জিনিসটা করলো তারা কি করলো, তারা আসলে তাদের যে কাস্টমার অডিয়েন্সটা আছে, সরি, যে টার্গেটেড অডিয়েন্সটা আছে বা পটেনশিয়াল অডিয়েন্সটা আছে, তাদেরকে জানাইলো যে আরং ওই জায়গাতেই আছে, মাঝখান দিয়ে কুমিল্লাতে একটা ইয়ে হয়েছিল যে আরং কই, পাশে যে আছে এটা খেয়াল করে নাই মানুষ, আরং কই এই জিনিস নিয়ে একটা ক্ল্যাশ লাগছিল। তো তারা মার্কেটিং করে তারা বলছে যে কুমিল্লাতে এই জায়গাতে আমার আরংটা আছে। ঠিক আছে, তারা গুগল ম্যাপও চেঞ্জ করে দিয়েছে, গুগলেও তারা অ্যাড চালাইছে। তো এই যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ভিতরে পড়লো। কারণ যদি আমি অ্যাওয়ার না করে আমার ঘরে যদি আনতে না পারি, সেল কেমনে করবো? বুঝতে পারছি। এরপরে আসেন, হাই হাই, উনি কই মাইন্ড করছে? হে, নগদ সব জায়গায় মাইন্ড করে, বুঝি না কাহিনী। আচ্ছা, নগদের এই জায়গাতে একটা কি আছিল, এদিকে জাস্ট একটু বুঝেন। সেলিব্রেশন কমিউনিকেশন। সেলিব্রেশন কমিউনিকেশন জিনিসটা কি? আপনার গ্যালারিতে একই শুনি কুমিল্লার জয়ধ্বনি, কুমিল্লা যখন জিতছিল, বিপিএল যখন কুমিল্লা জিতছিল তখন হচ্ছে নগদ এই ধরনের একটা কমিউনিকেশন অ্যাড চালাইছিল। তো তারা এদিকে কি টার্গেট করছে? তারা একটা নির্দিষ্ট এরিয়াটা টার্গেট করছে, প্লেসটা টার্গেট করছে, কুমিল্লাটা টার্গেট করছে। যেহেতু কুমিল্লা জিতছে কুমিল্লা টার্গেট করছে, কারণ বরিশাল জিতলে বরিশালটা টার্গেট করতো, তার কমিউনিকেশনটাও চেঞ্জ হয়ে যেত। তো এই যে কুমিল্লার যে সে টার্গেট করলো, এখন কুমিল্লার যারা আছে তারা কিন্তু নগদের প্রতি একটু দুর্বল হইবে স্বাভাবিক, যে তার সে আমার একটু সেলিব্রেট করলো, আমার নিয়ে সেলিব্রেশন করতেছে। বিকাশ কিন্তু ওইদিকে ওই জায়গায় ওই জিনিসটা করে নাই। তো যেহেতু বিকাশ করে নাই, নগদ করছে, তো বিকাশের ক্ষেত্রে নগদের ক্ষেত্রে সে একটু উইক হবে, স্বাভাবিক জিনিস। যাই দেন তারা হয়তো সেলস টেলসও বাড়ছে। এরপর কি আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটাও সেম জিনিস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর নগদের দেশি, নগদে বেশি লাভ, সবচেয়ে বড় টাইটেল। আর তার চেয়ে সবচেয়ে বড় হইলো কি জানি, ডাকঘরের কি জানি একটা আছে, বাংলাদেশ ডাকঘরের সামথিং সামথিং কিছু একটা। তো এদিকের বিষয়টা কি? তারা আছে
সরাসরি বিট করছে তার ইয়ে কম্পিউটারে। কম্পিউটার কে? তার বিকাশ। আচ্ছা আচ্ছা, এদিকে তারা টার্গেট করলো কাকে? সে কিন্তু কোনো ধরনের কনফ্লিক্ট করলো না, এদিকে কনফ্লিক্ট না করে তার যে কম্পিউটার আছে কম্পিউটারের পাশ দেওয়ার চেষ্টা করছে। কি করলো? দেশি নগদে বেশি লাভ। সে বুঝেছে বিকাশে লাভ কম, কিন্তু এদিকেও ঘুরে ঘুরে দেখবেন যে হেও আপনার জন্য ভালো ভালো লেভেলের টাকা নিতেছে ঘুরে ঘুরে একই জিনিস। তো তাদের নিয়ে কি করলো, তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছে ঠিক আছে, কিন্তু এদিকে কম্পিউটারে তারা বিট করলো। পরবর্তীতে অফার কমিউনিকেশন, ইনফিনিটি মলের ভিতরে কি হয়েছে, 200 টাকা ক্যাশব্যাক, 200 টাকা ক্যাশব্যাক দিয়েছে, কিন্তু নিচে দিয়ে লেখা আছে কি শর্ত প্রযোজ্য। এখন তারা কি বলবে, আপনার এত টাকা কমপক্ষে এত টাকা মার্কেটিং, হ্যাঁ কমপক্ষে আপনার এত টাকার মার্কেটিং করলে 200 টাকা ডিসকাউন্ট হবে। এখন তো কত হবো, ধরেন 3500 টাকা দিয়ে করলে 200 টাকা ডিসকাউন্ট, এরা 3500 টাকা বেচছে আপনার থেকে 1000 টাকা লাভ করে রাখছে, 200 টাকা ডিসকাউন্ট, তারা কোনো লস নেই। তো এই যে কমিউনিকেশন অফারটা বুঝতে পারছেন, এই কমিউনিকেশন অফারও কিন্তু আমার ব্যাকএন্ডে অনেক কাজ করে। এই যে ওই দিন বলছি স্যামসাং এর মোবাইল 50% টাকা তো বেচে দিলে এরও লাভ থাকবে, ঠিক আছে? তো তাদেরও এরকম লাভ থাকে, সব জায়গাতেই তারা লাভ হিসাব করে তারা ডিসকাউন্ট গুলো দেয়। আহ, এরপর তো শেষ। এরপর হচ্ছে লেটস লার্ন অ্যাবাউট কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমি যদিও চ্যাট জিপিটির আগে দেখাই দিছি, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা যে প্রথমে বলছিলাম যে কোনটা অ্যাওয়ারনেস স্টেজ বা কোনটা হচ্ছে কি করতেছে, এদিকে আমরা ওই যে ঘরের বাজার দিয়ে বুঝেছিলাম না যে কোন লাইনটা কি করতেছে, এই জিনিসগুলো বুঝে বুঝে আপনার কন্টেন্টটা লিখতে হবে, ঠিক আছে? আজকে যেহেতু আমাদের টাইমটা কম হয়ে গেছে বা শর্ট হয়ে গেছে, আমরা আজকে আর কন্টেন্ট রাইটিং করে দেখাইতেছি না। আগামী কোনো একদিন যখন আমরা পোস্ট টোস্ট করবো তখন আমরা এটা কন্টেন্ট রাইটিং করে দেখাই দেবো, ঠিক আছে? আপনাদের কাজ হবে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করা, আছে কিন্তু অনেক কিছু দেখাইছি ভাই, আপনি যদি দেখতে পারেন অনেক কিছু এদিকে শিকার আছে, অনেক কিছু জানার আছে, এদিকে অনেক ইন ডিটেল পড়ালেখা করার আছে। মানে ডিজিটাল মার্কেটিং আপনি আইছেন মনে করেন, যদি মনে করে থাকেন যে পড়ালেখা করার লাগবে না, ভুল জায়গা তাই করছে, ঠিক আছে? আচ্ছা, এদিকে চ্যাট জিপিটি নিয়ে আমার কথা বলার কিছু নাই। জিপিটি ওপেন এআই এর একটা প্রোডাক্ট, এটা দিয়ে হচ্ছে বিশ্বে যা সম্ভব না তাও এর দিয়ে সম্ভব, ঠিক আছে? আমার যখন বিরক্ত লাগে ওপেন এআই এর সাথে আমি কথা কই, এরা অনেক সময় দেয়। এরপর হচ্ছে বার্ডের ভিতরে সুবিধা ভালো, আপনার বিভিন্ন ধরনের মানে অনেক সুন্দর করে সে সাজেশন টাজেশন করে দিতে পারে, কিন্তু আমার কাছে চ্যাট জিপিটি ভালো লাগে। কো পাইলট আপনার এই জায়গাতেই আছে, কই গেল? হ্যাঁ বার্ড অনেক পিছানো, কিছু জায়গা থেকে বার্ড অনেক পিছানো। আপনার উইন্ডোজ উইন্ডোজ যদি আপনার একদম 100% প্রো হয়, সেক্ষেত্রে আপনি এই জায়গাতে হচ্ছে আপনার ইয়ারা পাবেন, কো পাইলট যেটা আছে, কো পাইলটটা এদিকে পাবেন, ইন্টিগ্রেট করা থাকে এই জায়গাতে। আমারটা গত উইন্ডোজে ছিল, এই উইন্ডোজে নাই, আচ্ছা আজকে দেখলাম। এআইপিআরএম এই জিনিসটা নিয়ে একটু বলে আমি আজকে ক্লাস শেষ করে দিব, হ্যাঁ? এআইপিআরএম কিছুক্ষণ আগে আমরা ক্লাস শুরুতে এক্সটেনশন নিয়ে কথা বলছিলাম না, এখন আমরা একটু এক্সটেনশনে ফিরে আসতেছি। এআইপিআরএম কাজ করে কি, চ্যাট জিপিটিতে আমরা যখন যাই, চ্যাট জিপিটি আমাদের সাথে কি ইন্টারেক্ট করে, কোন ল্যাঙ্গুয়েজে ইন্টারেক্ট করে? ইংরেজি। এখন ধরেন আপনার দরকার হলো বাংলা কন্টেন্ট, চ্যাট জিপিটি কি আপনারা দিতে পারবে? দিতে পারবে। আপনার ইংলিশে লিখে দিতে হবে যে রাইট ইন বাংলা, রাইট ইন বাংলা লিখে দিলে সে বাংলা লিখে দিবে, কিন্তু ওই প্রপার ওয়েতে বাংলা লিখবে না। তো তার জন্য আমরা কি করি, চ্যাট জিপিটির সাথে আমরা একটা সহায়ক টুলস ইউজ করি, যেটা আমরা বলতেছি এআইপিআরএম। এআইপিআরএম কি করে, এই যে বস্তুটা দেখতেছেন এই বস্তুটা হচ্ছে ওপেন চ্যাট জিপিটি বা এআইপিআরএম। এখন আপনি এটা পাবেন কিভাবে? আপনি যে সার্চ করবেন এআইপিআরএম, হ্যাঁ লোড হয়ে গেছে, এআইপিআরএম, এআইপিআরএম এক্সটেনশন, এটা দেওয়া হয়ে গেছে, দেখা যায় বুঝা গেছে। এবার কি হয়ে যাবেন, ক্রোম স্টোরে, ক্রোম স্টোরে যান, গেলে দেখবেন যে আমি যে প্রসিডিওর আপনারা ডাউনলোড করা দেখাইছি, ইয়েটা গ্রামারলিটা সেম এস প্রসিডিওরে ডাউনলোড করবেন। আমার এদিকে তো রিমুভ করতে বলেছে, আপনার এদিকে দেখা হবে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, ডাউনলোড হবে, এটা ওই জায়গায় থাকবে, পিন করে সামনের দিকে নিয়ে আসবেন। বুঝতে পারছি বিষয়টা? ওকে। এরপর এটার কাজ আসলে কি, এটা যখন আপনি ইন্টিগ্রেট করবেন, ইন্টিগ্রেট করার পরে আপনার এদিকে থেকে কিছু পারমিশন তারা চাইবে, ওই পারমিশন গুলো সবগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? পারমিশন দেওয়ার পরে আপনি দিকে আসবেন, আসার পরে উনি একটু ডিমান্ডেবল কিছুক্ষণ সময় নিবে, সময় নেওয়ার পরে দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস আসতেছে। এই ইন্টারফেসের সাথে পরিচিত আছেন সবাই? আচ্ছা, যেহেতু নাই এদিকে আমরা একটু বলে দিই, যদি মনে করেন যে আপনি এদিকে বুঝতেছেন না কোনো কিছু, কোনো কিছু বোঝার দরকার নেই, আপনি জাস্ট এদিকে কাজ করেন, এই জায়গাটা বুঝেন, ওই জায়গাতে না বুঝলেও চলো, আপনি জাস্ট এই জায়গাটা বুঝেন। এদিকে আপনার কি আছে, আউটপুট। আউটপুট কি, আউটপুট মানে আপনারা কিভাবে সে কন্টেন্টটা দিবে, বা আপনি যেটা জানতে চাইছেন সে কোন ভাষায় দিবে,
কোন ভাষায় সে আমার আউটপুটটা দিবে। এখন আপনি যদি চান যে চাইনিজ, আপনি চাইনিজ দিবেন। আপনি যদি চান যে মারাঠি, আপনি মারাঠি দিবেন। আপনি যদি চান যে উর্দু, আপনি উর্দু দিবেন। যে ল্যাঙ্গুয়েজ চান ওই ল্যাঙ্গুয়েজ দিবেন। যেহেতু আমি এটা কিছুই বুঝি না, আমি আপাতত দিতেছি কোনটা? বাংলা। সবাই লাস্টে চলে যাবেন, লাস্টের থেকে উপরের দিকে পাবেন যে বাংলা। এই বাংলা দিলাম, দেওয়ার পরে আপনার টোন। টোন আপনি এদিকে শুধু আছে ইমোশনাল আর হচ্ছে ডিফল্ট। ডিফল্ট হচ্ছে একদম জেনারিক, প্রফেশনাল, নরমাল, একদম নরমাল টোন থাকে আরকি। কিন্তু আপনি যখন এটা প্রিমিয়াম নিয়ে নিবেন তখন এদিকে আপনার ৬ টার মতো টোনস আসে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার রাইটিং স্টাইল। রাইটিং এদিকে আছে পোয়েট্রি আছে আর হচ্ছে ডিফল্ট আছে। হ্যাঁ সেম এস আপনি আপডেট করে নিলে এদিকে আরো ৭-৮ টার মতো আসে। এদিকে যদি ধরেন আমি এখন এদিকে বলি রাইটার, পয়েম, রাইটার কি? আচ্ছা, ইংলিশে তো আমরা সবাই দেই নাকি? একটু অন্যভাবে দেখাই আপনারা। দেখ, সে কিন্তু বাংলায় আউটপুট দিতেছে। আমি লেখছি কি? আমি বাংলিশ লেখছি এদিকে। মানে এআইপিআরএম এমন একটা জিনিস, আপনি যাই লেখা দেন, যেই ভাষায় লেখা দেন, সে আপনি বুঝা আপনি কি চাইতেছেন এই জিনিসটা আপনার আউটপুট দিয়ে দিবে। এটা চ্যাট জিপিটি দিতেছে। মানে জিপিটি করতেছে কিন্তু আমি জাস্ট এটার এক্সটেনশনটার হেল্প নিতেছি। বুঝতে পারছি? এখন সুন্দর করে কবিতা লিখে দিছে না? আপনি এই কবিতা নিয়ে কাউরে দিয়ে দেন। মনে করেন আপনার কেউ আপনার সাথে কেউ রাগ করছে, কে রাগ করছে বা জানি না, কেউ রাগ করছে আপনার সাথে, কবিতা আপনার কাছে কবিতা লেখা দাও, সে জানেন আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন, আপনি কি করবেন? চ্যাট জিপিটিতে যাবেন, কবিতাটা সুন্দর করে লিখবেন, লিখে দিয়ে দিবেন, দেখবেন সে আপনার ফ্যান হয়ে গেছে। ঠিক আছে? এবার গান বানানো দেখবেন, গানও বানানো যায়। ধরেন এই যে লাইনটা নেন, ঠিক আছে? আরে শিখবেন যেহেতু একটু মজা করে শিখেন। একটা সাইট আছে শুনো, আমার মনে করেন না বাংলাদেশ সাইট এটা। এদিকে যাবেন, এদিকে থেকে ক্রিয়েটে যাবেন, সোজা একটা সাইন ইন করে নিন আর কি অ্যাকাউন্ট দিয়ে। এদিকে আপনি কমান্ড দিয়েন যে গান লেখা দেওয়ার জন্য, চ্যাট জিপিটি এর কমান্ড দিয়েন গান লেখার জন্য, তাহলে গানের মতো ছন্দ দিব। ঠিক আছে? তাহলে গানের মতো ছন্দ দিলে ওইদিকে সুন্দর হয়। আপনারা একটু গান শুনে বিদায় দিন। ওই কিন্তু মোটিভেশন দিছি। আচ্ছা, এই যে দেখেন আমারে কি বলতেছে, ডিসকর্ডে লেগে বসছে আমারে, হয় আর শুনো। আচ্ছা, ভালো হয়েছে, আপনারা দেখে নেন। এই যে জাস্ট ক্রোম দিয়ে আমি সাইন ইন করতেছি, আমার যে জিমেল আছে ওই জিমেলটা দিয়ে দিলে হলো। আরে এত কাহিনী করলে ভালো লাগে। এই জায়গা তাই না, আপনি যে টেক্সট লিখছেন ওই টেক্সটে বসাই দেন। ওরে, আচ্ছা এটা আমরা এখন চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা এই যে নেক্সট করে দিয়েন, ফিনিশ করেন, ক্রিয়েটে দেন, দেখবেন গান রেডি হয়ে যাবে অনেকটা। আর যদি প্রিমিয়াম দেন সেক্ষেত্রে প্রিমিয়ামে আপনি অনেক সুন্দর করে সুর টুর রেডি করতে পারবেন, ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে পারবেন, আপনার অডিও দিয়ে দিতে পারবেন, আপনার গলাতেই গান বাজবে, কোনো সমস্যা নেই। ক্রিয়েটিং সং টু সি দেম হিয়ার। আরে নেটওয়ার্ক স্লো, নেটওয়ার্ক ফাস্ট হলে এটা বেশিক্ষণ লাগে না বানাইতে। এগুলো হচ্ছে মনে করেন কাজ করতে করতে যখন বিরক্ত লাগে তখন এসে এইসব মানে আজেরা কাজ করা হয়। এই যে রেডি হয়ে গেছে, আরে সাইটটা রেডি করে দিয়েছে, বাহ। একটা সময় দিতে পারলে সারবো, ৬টা বাজে গেছে, আপনারা তো দেরি হয়ে যাবো, ঘুমাবো। ৬টা ১৩ বাজে। আসছে, দেখি কি বানাইছে। এই যে তোমার সামনে বসে আছে, কবিতার পাতায় কলম ছুঁই না, শব্দের পালিয়ে গেছে, তারা বলে আমরা কবিতা হতে চাই না।
তাদের ধরতে গেলে দূরে সরে যায় মনের প্রকোষ্ঠে লুকিয়ে থাকে। তারা বলে কি হবে কবিতা লিখে যখন জীবনী এক এই যে তোমার সামনে বসে আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছেন তো কাহিনী কিভাবে কাজ করে চ্যাট জিপিটির এই বিষয়গুলা। ওকে, তাহলে আজকে এদিকে যাও। এটি বেসিক কম্পিউটার ক্লাসে পড়াই দেন, তাইলে আমরা আর পড়ার দরকার নেই। আমি ল্যাপটপটা ইউজ করি না।